নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী ছত্রপতির ছোড়া। গল্প পাঠে আমি সায়ক। হিমালয়ের ভয়ঙ্কর গল্পের মতো এই গল্পের শুরুতেও আমাকে একটি স্বীকারোক্তি করে নিতে হচ্ছে। এই গল্পে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র মানসী দেবী। যেহেতু গল্প সমগ্র চ্যানেলে আর অন্য কোনো সদস্য নেই, তাই বাধ্য হয়ে এই চরিত্রটিও আমাকেই পাঠ করতে হয়েছে। আমি আশা করব বন্ধুরা, এই সামান্য ত্রুটিটুকু আপনারা মাফ করবেন। গল্প সমগ্র চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছত্রপতির ছোড়া। আজ 7 দিন আপনার দেখা নেই। আজ 7 দিন চায়ের আসরে আপনার আসন খালি পড়ে আছে। সুন্দরবাবু, এই জন্যে আপনাকে শাস্তি নিতে হবে। কি শাস্তি দিতে চাও জয়ন্ত? সুকঠোর শাস্তি। আজ এক আসনে বসে কলার দোবরণ করতে হবে 7 পেয়ালা চা, 7খানা টোস্ট আর 7টা এগ পোচ। ও, তাহলে তো সুন্দরবাবু আনন্দের সপ্তম স্বর্গে আরোহণ করবেন। বাড়ি শাস্তি দিতে চাও তো জয়ন্ত? মানিক বললে হাসতে হাসতে। সুন্দরবাবু বললেন, মানিকের ভেড়া কথায় কান পেত না জয়ন্ত। তোমার শাস্তি যে অত্যন্ত কঠোর শাস্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখো, দোস্তমতো ম্লান মুখে আর দুঃখিতভাবে ওই শাস্তি আমি গ্রহণ করব। আনন্দিত হব কি, মুখ টিপে একটুখানি হাসবো না পর্যন্ত। জয়ন্ত বললে, বেশ, তাহলে চেয়ারে বসে পড়ুন, শাস্তির জন্য প্রস্তুত হন। আমি প্রস্তুত। এতদিন আসেননি কেন? পরে বলবো, আগে শাস্তি দাও। 7 পেয়ালা চা, 7খানা টোস্ট, 7টা এগ টোস্ট। উফ, কল্পনাতীত শাস্তি। মিনিট 7 মধ্যে 7খানা করে টোস্ট আর এগ পোচ বদন বিপরের মধ্যে নৎসাৎ করে দিয়ে সুন্দরবাবু বললেন, এইবারে তোমাদের সঙ্গে কথা কইতে কইতে 7 পেয়ালা চায়ের সদ ব্যবহার করব। কি জানতে চাও জয়ন্ত? এতদিন কি করছিলেন? তদন্ত। নতুন মামলা বুঝি? এমন মামলা যে সামলানো দেয়। কিরকম? খুনের মামলা, কিন্তু একেবারে সূত্রহীন। খুনি কোনো রকম সূত্র রেখে যায়নি। অকাত জলে সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছি ভায়া। মামলাটার বিবরণ শুনতে পাই কি? শুনবে বই কি, শোনাবার জন্যই তো আমার এখানে আগমন। আচ্ছা, একটু সবুর করো। আর মোটে 2 পেয়ালা চা বাকি আছে, এক এক চুমুকে সেটুকু সাবার করে দিই। এখন তোমার মত কি মানে? আমি কি রীতিমতো হর্ষহীন বিমর্ষ মুখে জয়ন্তের দেওয়ার কঠোর শাস্তি ভোগ করলুম না? আমি কি একবারও হেসেছি? একবারও আনন্দ প্রকাশ করেছি? অতএব সাবধান, ভবিষ্যতে আর কখনো আমার নামে মিথ্যে অপবাদ কিন্তু দিও না। মানিক বললে, আজ একটা ব্যাপার আপনি প্রমাণ করলেন বটে। কি? পুলিশ কেবল জবরদস্তি করতে জানে না, খাসা অভিনয় করতেও জানে। অভিনয়? হ্যাঁ, একেবারে প্রথম শ্রেণীর অভিনয়। আপনি ইচ্ছে করলে শিশির বাদুড়ির অন্ন কিন্তু মারতে পারেন। জয়ন্ত, তোমার স্যাঙ্গাতি হচ্ছে অতিশয় হারচেটা। ও আমাকে আবার নতুন দিক দিয়ে আক্রমণ করতে চায়। এবার কিন্তু আমি ক্রুদ্ধ হওয়ার চেষ্টা করব। মানে কৃত্রিম অনুনয়ের স্বরে বললে, দোহাই সুন্দরবাবু, আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আপনি দয়া করে একটিবার ক্রুদ্ধ হন। সুন্দরবাবু থতমত খেয়ে গেলেন। মানে?
মানে হচ্ছে এই, আপনি ক্রুদ্ধ হলেই আপনাকে নিয়ে বেশি মজা করা যায়। আমাকে নিয়ে মজা? হ্যাঁ দাদা, আমাকে নিয়ে মজা করতে চাও? তাছাড়া আর কি? তাহলে আমি কিছুতেই ক্রুদ্ধ হব না। তবে হাস্য করুন। না, আমি আর ক্ষুব্ধ হব না, হাস্যও করব না। তবে দাদা, আপনি মুখটি বুঝে চুপটি করে বসে থাকুন। না, আমি মুখটি বুঝে চুপটি করে বসে থাকবো না। আমি এখন জয়ন্তর কাছে আমরা মামলার কথা বলব। মানিক নাচারভাবে বললে, তথাস্তু। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি বসন্তপুরের স্বর্গীয় জমিদার রাজা নরেন্দ্র নারায়ণ রায়ের নাম শুনেছ? শুনেছি, তিনি দানশীল ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তার দুই পুত্র, হীরেন্দ্র নারায়ণ, দীনেন্দ্র নারায়ণ, এক কন্যা সৌদামিনী দেবী। জ্যেষ্ঠ পুত্র হীরেন্দ্র চিরকুমার, কনিষ্ঠ দীনেন্দ্র পিতার জীবদ্দশাতেই বিপত্নিক হয়ে এক পুত্র রেখে মারা পড়েন। ছেলেটির নাম দ্বিজেন্দ্র নারায়ণ। রাজা নরেন্দ্র নারায়ণ নানা দিক দিয়ে গুণী হয়েও অত্যন্ত একরোখা ও গোপন স্বভাব ছিলেন। ছেলেদের সঙ্গে তার বনিবনাও হতো না। ব্যাপার ক্রমে এমন চরমে ওঠে যে হীরেন্দ্র আর দীনেন্দ্র পিতৃগৃহ ত্যাগ করে চলে যান। রাজা নরেন্দ্র নারায়ণ উইল করে সমস্ত সম্পত্তি দান করেন কন্যা সৌদামিনী দেবীকে। সৌদামিনীর বিবাহ হয়। রাজা নরেন্দ্র নারায়ণ হঠাৎ সন্ন্যাস রোগে মারা পড়েন। তারপর জননী হওয়ার আগে বছর ঘুরতে না ঘুরতেই সৌদামিনী হন বিধবা। জয়ন্ত বললে, এ যে দেখছি দুর্ভাগ্যের ইতিহাস। হ্যাঁ, এর সমাপ্তিও সেরকম। কলকাতার উপকণ্ঠে রাজা নরেন্দ্র নারায়ণের একখানা অট্টালিকা আছে। বিধবা হওয়ার পর সৌদামিনী সেখানেই বাস করে আসছেন। জ্যেষ্ঠ ভ্রাতা হীরেন্দ্র তার কাছ থেকে মাসিক 1000 টাকা করে সাহায্য পেতেন। তিনি মাঝে মাঝে ভগ্নির সঙ্গে দেখা করেও যেতেন। কনিষ্ঠ দীনেন্দ্রের পুত্র দ্বিজেন্দ্র পিতার মৃত্যুর পর পিতামহের বাড়িতেই বাস করেন। বলা বাহুল্য যে সৌদামিনীর ইচ্ছা অনুসারে সৌদামিনীর সম্পত্তির অধিকারী হবে এই ভ্রাতৃপুত্রই। এখন আমার সঙ্গে ব্যাপারটির সম্পর্ক কি সেটা শোনো। আজ 8 দিন হলো সৌদামিনী দেবী হঠাৎ মারা পড়েছেন। স্বাভাবিক মৃত্যু নয়, অপঘাত মৃত্যু। হত্যাকাণ্ড? হ্যাঁ, একদিন সকালে দাসী ঘরে ঢুকে দেখে বিছানার উপরে পড়ে রয়েছে সৌদামিনীর মৃতদেহ, বক্ষে তার অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারী যে কে ধরবার কোনো উপায় নেই। ঘটনাস্থলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও আমি একটি মাত্র সূত্র আবিষ্কার করতে পারিনি। কেবল এইটুকু আন্দাজ করতে পেরেছি হত্যাকারী বাড়ির বাইরে থেকে আসেনি। আপনার এমন আন্দাজের কারণ? সৌদামিনীর শয়নগৃহের প্রত্যেক জানলা ছিল ভেতর থেকে বন্ধ। ঘরের দরজা রাতে বন্ধ থাকতো না বটে, কিন্তু সেই দরজা দিয়ে ঘরে ঢুকতে হলে আরও দুটি এমন ঘরের ভেতর দিয়ে আসতে হয় যার প্রত্যেকটিতেই থাকে অন্যান্য লোক। আপনি কি সন্দেহ করেন বাড়ির লোকই হত্যাকাণ্ডের জন্য দায়ী? বাড়ির সব লোককে প্রশ্ন করে বুঝেছি, তারা প্রত্যেকে সন্দেহের অতীত। বাড়ির লোকদের কথা বলুন। প্রচুর সম্পত্তির মালিক হয়েও সৌদামিনী একান্ত সাধারণভাবেই জীবনযাপন করতেন। প্রকাণ্ড অট্টালিকার মধ্যে বাসিন্দা আছে মাত্র গুটি কয়। 3 মহলা বাড়ি। প্রথম দুটো মহল একরকম তালাবন্ধ থাকে বললেই চলে। একটি মাত্র মহলই ব্যবহার করতেন সৌদামিনী। যে ঘরের ভেতর দিয়ে সৌদামিনীর ঘরে ঢোকা যায়
সেখানে থাকে তার নিজস্ব পুরাতন দাসী, বয়স 55, নাম উমাতারা। সে সাধারণ দাসী নয়, গরিব কায়েস্তের মেয়ে, বিধবা। ঘটনার দিন সে পাড়ার এক বিয়ে বাড়িতে থিয়েটার দেখতে গেছিল। রাত 1টার সময় ফিরে আসে। সৌদামিনী তখন জীবিত ছিলেন কিনা সে বলতে পারে না, কারণ নিজের ঘরে ফিরে এসেই সে শুয়ে আর ঘুমিয়ে পড়ে। সেই সকালে উঠে প্রথমে সৌদামিনীকে মৃত অবস্থায় দেখতে পায়। তার ঘরের দরজা দিয়েই আসা যায় পবিত্রবাবুর ঘরে। তার বয়স 55 বছর। এই পরিবারে কাজ করছেন দীর্ঘ 25 বছর ধরে। এখন নায়েবের পদে মোতায়েন আছেন। একরকম ঘরের লোকই, আর অত্যন্ত বিশ্বাসী, নিঃসন্তান। সহধর্মিণী সুরবালার সঙ্গে এই বাড়িতেই তিনি বাস করেন। কথায় বার্তায় হাবভাব ব্যবহারে অতিশয় অমায়িক। তিনিও পাড়ার ওই বাড়িতে গিয়ে খানিকক্ষণ থিয়েটার দেখে রাত 11টার সময় বাড়িতে ফিরে আসেন। সুরবালার বয়স 42। তিনি হাঁপানি রোগে প্রায় শয্যাশায়িনী। ঘটনার দিন বাড়িতেই ছিলেন না, পিত্রালয়ে গেছিলেন। এই ঘরের পাশেই একখানা ছোট্ট ঘর। সেখানে থাকে এক প্রৌঢ়া ব্রাহ্মণী, বিধবা। রান্না বান্নার ভার তার উপরই, নাম বিন্দুবালা। সঙ্গে থাকে তার অবিবাহিত কন্যা সিন্ধুবালা, বয়স 15। রান্নাঘরের কাজে মাকে সে সাহায্য করে। মহলের একদিকে 3খানা ঘর নিয়ে বাস করে সম্পত্তির উত্তরাধিকারী দ্বিজেন্দ্র নারায়ণ, বয়স 25, সুশিক্ষিত, কলেজের পড়া সাঙ্গ করেছে, মাসিক পত্রে কবিতা লেখে। খবর নিয়ে জেনেছি সচ্চরিত্র, স্বভাব কিঞ্চিত রোমান্টিক। মাসে 200 টাকা হাত খরচা পায়, পান সিগারেট পর্যন্ত খায় না। বাকি রইল আর একজনের কথা। নাম তার মানসী, বয়স 20 বছর, পরমা সুন্দরী, সুমধুর প্রকৃতি, সুশিক্ষিতা, সৌদামিনীর স্বামীর দূর সম্পর্কের আত্মীয়া। পিতামাতার মৃত্যুর পরে সে একান্ত অসহায় পড়াতে সৌদামিনী তাকে নিজের কাছে এনে রেখেছেন। আজ 2 বছর সে এখানে বাস করছে। উঠতে বসতে তাকে ছাড়া সৌদামিনীর এক দণ্ডও চলে না। আগের নায়েব পবিত্রবাবুই ছিলেন সৌদামিনীর ডান হাতের মতন। মানসী আসবার পর থেকেই তার প্রভুত্ব ধীরে ধীরে কমে এসেছে। পবিত্রবাবুর কথাবার্তা শুনে এটাই ধারণা হলো যে এই জন্যে তিনি মনে মনে মানসীর উপরে বিশেষ খুশি নন। তা এটা তো স্বাভাবিক। বাড়ির ভেতরে বাস করে এই কয়জন লোক, আর আছে 2জন দারোয়ান, 3জন বেয়ারা, 2জন মালি। সকলেই পরীক্ষিত পুরাতন লোক। তারা রাতে বাড়ির ভেতরেও থাকে না। তাদের জন্য বাড়ির বাইরে বাগানের ভেতরে আলাদা ঘর আছে। আর তারা কিসের লোভে নরহত্যা করবে? সৌদামিনীর ঘর থেকে মূল্যবান কোনো জিনিসই চুরি যায়নি। একজন ঠিকে জিয়ে আছে, বাসন কোসন মেজে দিয়ে চলে যায়। যেসব বাড়ির লোকের কথা বললাম, সৌদামিনীর জীবনের সঙ্গে তাদের প্রত্যেকেরই কিন্তু স্বার্থ জড়িত আছে। সৌদামিনী বেঁচে থাকলেই হয়তো তাদের লাভ। সৌদামিনীর মৃত্যুর পর তাদের তো চাকরি যাওয়ার সম্ভাবনা। সম্পত্তি পেয়ে দ্বিজেন কি করবে না করবে কে বলতে পারে। মানুষই চাকরি করে না বটে, কিন্তু সৌদামিনীর মৃত্যুর পর আবার তার অবস্থা হয়েছে অসহায়। সে দ্বিজেনের তো কেউ নয়। দ্বিজেন তার ভার গ্রহণ করবে কিনা সন্দেহ। মানিক বললে, কিন্তু সৌদামিনীর মৃত্যুতে দ্বিজেন কি লাভবান হবে না? মানিক, অপরাধীদের নিয়ে মাথার চুল পাকিয়ে ফেললাম। দুষ্ট লোক কি আমার চোখে ধুলো দিতে পারে? অপরাধীদের টাইপটাই তো আলাদা। দ্বিজেনের সম্বন্ধে নানা জনের কাছ থেকে খবরাখবর নিয়ে আমি তার কোনো দোষী আবিষ্কার করতে পারিনি বিশেষ। দ্বিজেনের মুখের উপরেই আছে তার মনের উজ্জ্বল পরিচয়।
এমন শিশুর মতো সরল পবিত্র মুখ সচরাচর কিন্তু চোখে পড়ে না। জয়ন্ত জিজ্ঞেস করলে, সৌদামিনীর দাদা হীরেন্দ্র নারায়ণ কিরকম লোক? খোঁজ নিয়েছি, সুবিধে লোক নয়, মাতাল জুয়ারি, একা থাকে, অথচ 1,000 টাকা মাসোয়ারা পেয়েও নিজের খরচ কুলাতে পারে না। সৌদামিনীর মৃত্যুর হপ্তাখানেক আগেও সে বোনের কাছে আরও টাকা চাইতে এসেছিল, কিন্তু টাকা পায়নি। তাই নিয়ে ভাই বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়। হীরেন রাগ করে চলে যায়, কিন্তু তবু তাকে সন্দেহ করার উপায় নেই। কেন? প্রথমত, খুনি বাইরে থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, ভগ্নী হত্যা করে হীরেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে যাবে কেন? সৌদামিনীর মৃত্যুতে সঙ্গে সঙ্গে তারও তো 1,000 টাকা মাসোয়ারা বন্ধ হওয়ার সম্ভাবনা। এখন সৌদামিনী সম্বন্ধে আরো কিছু বলতে পারেন? হ্যাঁ, পারি। মৃত্যুকালে সৌদামিনীর বয়স হয়েছিল 65। এক হারা শুকনো চেহারা, কিন্তু খুব শক্ত। আরও 15-20 বছর অনায়াসে জঙ্গে তিনি কলা দেখাতে পারতেন। বাপের মতন তিনিও ছিলেন বিষম একরোখা, গোপন প্রকৃতি। ভালো মন্দ যা কিছু স্থির করতেন, তারা নড়চাড় হওয়ার জো ছিল না। বাড়ির লোকের কারোর তুচ্ছ ত্রুটি বিচ্যুতিও সহ্য করতে পারতেন না, একেবারে আগুন হয়ে উঠতেন। তার উপরে ছিলেন বেজায় রাশভারী মানুষ। মানুষই আর পবিত্রবাবু ছাড়া আর কেউ সহজে তার কাছে ঘেঁষতে সাহস করতো না। বাড়ির প্রত্যেকেই তাকে ভয় করত, কেউ ভালোবাসতো বলে তো মনে হয় না। এতদিনে নিশ্চয়ই পোস্টমর্টেম হয়ে গেছে। হ্যাঁ, তা হয়েছে বই কি। হত্যাকারী কিরকম অস্ত্র ব্যবহার করেছে? ডাক্তারের মতে ছোড়া, কিন্তু ঘটনাস্থলে ছোড়াটা ওরা কিছুই পাওয়া যায়নি। পায়ের চাপ কিংবা আঙুলের চাপ? কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা, ডাক্তারের মতে সৌদামিনী মারা পড়েছেন কখন? আন্দাজ রাত 11টা কি 12টা। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপরে বললে, সুন্দরবাবু, মামলাটা কিন্তু বেশ অসাধারণ। বুড়ি মেরে অকারণে কেউ খুনের দায় পড়তে চায় কেন? আমারও তো সেই একই প্রশ্ন। কিন্তু বুড়িকে নিশ্চয়ই কেউ অকারণে খুন করেনি। তলে তলে মস্ত একটা রহস্য আছে। আমি এইরকম রহস্যময় মামলায় কিন্তু পছন্দ করি। আমি কিন্তু মোটেই পছন্দ করি না। সূত্রহীন মামলা ঘাড়ে পড়লে পুলিশকে কেবল নাকানি চোবানি খেয়ে মরতে হয়। সূত্রহীন মামলা প্রমাণিত করে অপরাধীর চাতুর্য। কিন্তু কে বললে এই মামলাটা সূত্রহীন? সূত্র আছে কোথায়? দেখিয়ে দাও দেখি। সূত্র আছে রাজা নরেন্দ্র নারায়ণের বাড়ির ভেতরে। কি চাই বলো তুমি, জয়ন্ত? আজ কদিন ধরে বাড়ির ভেতরটা কি আমি খুঁজতে কিছু বাকি রেখেছি? সেখানে সূত্রের নামগন্ধও নেই। তাহলে হত্যাকারী বাইরের লোক? অসম্ভব। দেখা যাক। আপনি একটা কাজ করতে পারেন। হ্যাঁ, বলো। বললেন নরেন্দ্র নারায়ণের বাড়ির দুটো মহলে কেউ বাস করে না। আমি আর মানিক ওই দুটো মহলের কোনো একটায় হপ্তাখানেক থাকতে পারি, এমন ব্যবস্থা কি করা যায়? হ্যাঁ, খুব সহজেই হয়। ধরতে গেলে ডিজেনই এখন বাড়ির মালিক। আমি প্রস্তাব করলে নিশ্চয়ই সে নারাজ হবে না। বেশ, তবে তাই করুন। ওখানে গিয়ে থাকলে কি সূত্র বেরিয়ে পড়বে মাটি পড়ে? মাটি ফুঁড়ে না পেরেও মানুষের মন ফুঁড়ে তো বেরিয়ে আসতে পারে।
অপরাধী যদি বাড়ির ভেতরে থাকে তাহলে আমি তাকে নিশ্চয়ই আবিষ্কার করতে পারবো। কলকাতার উপকণ্ঠ বটে, কিন্তু জায়গাটার মধ্যে আছে পল্লীগ্রামের ছাপ। মাঠের পর মাঠ সবুজ, মাঝে মাঝে তাল নারিকেল কুঞ্জ, বড় বড় বনস্পতির ভিড়। একদিকে কালীঘাট থেকে এগিয়ে এসেছে আজি গঙ্গার একটি শীর্ণধারা। অনেক দূরে দূরে দেখা যায় এক একখানা বাড়ি। তারা মনের ভেতরে মনুষ্য বসতির স্মৃতি জাগায় বটে, কিন্তু নষ্ট করে দিতে পারে না নিরালা শ্যামন পল্লীশ্রী। জয়ন্ত বললে, দেখো মানিক, দিনের বেলায় এমন জায়গায় ওই ছাড়া ছাড়া বাড়িগুলিকে দেখতে খুব শান্ত, খুব সুন্দর। কবি আর শিল্পীরা নাকি ওই রকম সব বাড়িতেই বাস করতে ভালোবাসেন। কিন্তু এমনি নিরালা, নির্জন, অন্ধকার গভীর রাতে ওই বাড়িগুলো শহরের যে কোনো বাড়ির চেয়ে ভয়াবহ আর বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ কথা কেন বলছো? ওই রকম সব বাড়িতেই বিয়োগান্ত নাট্যাভিনয়ের সুযোগ আর সুবিধা থাকে বেশি। এসব জায়গায় অপরাধীরা যথেষ্ট অসংকোচে কাজ করতে পারে। তাই এমন সব বাড়ি দেখলে আমার মনে কবিত্ব জাগে না, জাগে আতঙ্ক। মানিক হেসে বললে, অপরাধ তত্ত্ব ঘেটে ঘেটে তোমার মনের গড়ন বদলে যাচ্ছে। হয়তো তাই মানিক, হয়তো তাই। একখানা প্রকাণ্ড দ্বিতল অট্টালিকা, তার চারিধারে বাগান। ফটক দিয়ে জয়ন্তের মোটর বাগানের ভেতরে প্রবেশ করলে। সুন্দরবাবু বললেন, এই হচ্ছে নরেন্দ্র নারায়ণের শহরতলির প্রাসাদ। মানিক বললে, একসময় হয়তো এটা প্রাসাদই ছিল, কিন্তু এখন ওর মধ্যে প্রাসাদত্ব কিছুই নজরে পড়ে না। কত বছর সংস্কার হয়নি কে জানে। বাগানেও নেই কোনো রকম বাগানত্ব। সুন্দরবাবু বললেন, সৌদামিনী দেবী ওসব বিষয়ে অত্যন্ত উদাসীন। কেবল যে মহলে নিজে বাস করতেন একটু আধটু নজর দিতেন তার দিকেই। ওই যে আমাদের মোটরের শব্দ পেয়ে দ্বিজেন নিজেই নিচে নেমে এসেছে। গাড়ি এসে থামলো গাড়ি বারান্দার তলায়। একটি তরুণ যুবক এসে নমস্কার করে বললে, সুন্দরবাবু, এরাই কি দয়া করে আমাদের এখানে অতিথি হবেন? সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এদেরই নাম জয়ন্তবাবু আর মানিকবাবু। জয়ন্ত, ইনি হচ্ছেন শ্রীযুক্ত দ্বিজেন্দ্র নারায়ণ রায়। দ্বিজেন্দ্র বললে, দুনিয়ার ভালো মন্দ কিছুই ব্যর্থ হয় না। আমার দুর্ভাগ্যের জন্যই এদের মতো বিখ্যাত ব্যক্তির সঙ্গে আলাপ হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। জয়ন্ত বললে, কিন্তু আমি হয়তো আবার এখানকার কারণ না কারো দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবো। দ্বিজেনের মুখের ওপরে ঘনিয়ে উঠল একটা ছায়া। তাড়াতাড়ি সে হাসবার চেষ্টা করলে, কিন্তু হাসিটা ভালো করে জমল না। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, দ্বিজেনবাবু, আমার বন্ধুরা ঠাঁই পাবেন কোন মহলে? দ্বিজেন বললে, সদর মহলে। ঠাকুরদাদার আমলে এখানে অনেক অতিথি অভ্যাগতের আগমন হতো। অনেকেই 5-10 দিন থেকে যেতেন। তাদের জন্য যে ঘরগুলো নির্দিষ্ট ছিল তারই দুখানা ঘর ওদের জন্য প্রস্তুত করে রেখেছি। একেবারে সেখানেই চলুন। গোড়া থেকেই জয়ন্ত লক্ষ্য করছিল দ্বিজেনের চেহারা, ভাবভঙ্গি ও সাজসজ্জা। সুন্দর সুমিষ্ট মুখশ্রী, চিপচিপে সুগঠিত দেহ, পরিচ্ছন্ন সাজসজ্জায় শৌখিনতা নেই, আছে রুচির পরিচয়। মৌখিকভাবে শিশুসুলভ সরলতা থাকলেও চিন্তাশীলতার অভাব নেই। কণ্ঠস্বর মার্জিত। অপরাধীদের মধ্যে এ শ্রেণীর লোক কিন্তু দেখা যায় না। কিন্তু সেই সঙ্গে আর একটা বিশেষত্ব আকৃষ্ট করলে জয়ন্তের দৃষ্টিকে। দ্বিজেনের ভাবভঙ্গি কেমন সংকুচিত এবং তার চোখে কেমন একটা সন্দেহের ছাপ। জয়ন্তের মনে বারংবার প্রশ্ন জাগতে লাগলো, কেন কেন? দ্বিজেনের সঙ্গে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলে। কার্পেট পাতা, প্রশস্ত সোপান শ্রেণী, তার পাশের দেওয়ালে বড় বড় তৈলচিত্রের অলঙ্কৃত।
বড় বড় হলঘর, দামি দামি ছবি, মস্ত আয়না, পাথরের বা পেতলের বা ব্রোঞ্জের মূর্তি, সোফা, কোচ, গদিমোড়া চেয়ার, নানা আকারের টেবিল ও বিজলি বাতির ঝান্ডা প্রভৃতির দ্বারা সুসজ্জিত। ঐশ্বর্যের কোনো মাল মশলার অভাব নেই, কিন্তু অনাদরে ও মার্জনার অভাবে সমস্তই যেন একান্ত শ্রীহীন বলে মনে হয়। যেখানে রয়েছে এমন সব মূল্যবান আসবাব, তাদেরই ওপরে এবং আশেপাশে চোখে পড়ে কালি, ঝুলি, ধুলি, মাকড়সার জাল এবং আরও যত কিছু মালিন্য ও কলঙ্ক। সুন্দরবাবু বললেন, সৌদামিনী দেবী পিতার সম্পত্তির মালিক হয়েও তার সদ্ব্যবহার করেননি কেন? দ্বিজেন বললে, বিধবা হওয়ার পর থেকেই আমার পিসিমা সংসারের উপরে সমস্ত আস্থায় যেন হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আপনি আছেন তো? পিসিমা বলতেন, আমি বেঁচে থাকতে কেউ যেন আমার বাবার শখের জিনিসে হাত না দেয়। তার হুকুমের বিরুদ্ধে যাবার সাহস কারোর ছিল না। অথচ আপনি তার উত্তরাধিকারী। এবার দ্বিজেন শুষ্ক মৃদু স্বরে ধীরে ধীরে বললে, না, আমি তার উত্তরাধিকারী নই। সচমকে ফিরে দাঁড়িয়ে সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, সে কি? আমি আগে তার সম্পত্তির উত্তরাধিকারী ছিলাম বটে, কিন্তু এখন আর নই। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না। দ্বিজেন ম্লান হাসি হেসে বললে, মৃত্যুর 3 দিন আগে পিসিমা এক নতুন উইল করে সমস্ত সম্পত্তি জ্যাঠামশাইকে দিয়ে গেছেন। হীরেন্দ্রনারায়ণ রায়কে? আগে হ্যাঁ। এ কথা এতদিন আমাকে বলেননি কেন? আমি নিজেই সঠিক খবর জানতাম না। দিন তিনেকের জন্য আমি কলকাতার বাইরে গেছিলাম। নতুন উইল হয় সেই সময় আমার অজ্ঞাতসারে। তারপর কাল আমাদের অ্যাটর্নি বাবু হরিদাস চৌধুরীর মুখে এই খবরটা জানতে পেরেছি। তাহলে সৌদামিনী দেবী যখন মারা পড়েন তখনও আপনি এ খবর জানতেন না? আগে না। সুন্দরবাবু নিজের মনে মনে কি যেন ভেবে মাথা নাড়লেন। তারপর বললেন, আপনার জ্যাঠামশাই নতুন উইলের কথা নিশ্চয়ই জানতে পেরেছেন? না। কেন? শুনেছেন তো পিসিমার সঙ্গে জ্যাঠামশাইয়ের টাকা নিয়ে মতান্তর হয়েছিল। তার 2-1 দিন পরেই জ্যাঠামশাই কাউকে কিছু না জানিয়েই কলকাতার বাইরে কোথায় চলে গেছেন। কবে ফিরবেন তা কেউ বলতে পারছে না। কাজেই নতুন উইল বা পিসিমার মৃত্যুর খবর এখনো তার কানে গিয়ে পৌঁছয়নি। আপনাদের অ্যাটর্নির ঠিকানাটা কি? দ্বিজেন ঠিকানা দিলে। ঠিকানাটা টুকে নিয়ে সুন্দরবাবু বললেন, আজ আসি জয়ন্ত, একটা জরুরি তদন্ত আছে, কাল আবার আসব। দুখানি পাশাপাশি মাঝারি আকারের ঘর জয়ন্ত ও মানিকের জন্য নির্বাচিত হয়েছিল। প্রত্যেক ঘরের দুদিকেই বারান্দা, একটি ভেতরকার আঙিনার দিকে আর একটি বাইরেকার বাগানের দিকে। দ্বিজেন বললে, এ ঘর দুখানার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনারা অবাক হবেন না। এ দুখানা আমাদের বাসের যোগ্য করে তোলবার ভার নিয়েছেন নায়েব মশাই নিজে। আপনারা আসছেন শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। জয়ন্ত বললে, কেন? নায়েব মশাইয়ের মতে সরকারি পুলিশ কোনোই কর্মের নয়। আপনারা একটু চেষ্টা করলেই নাকি খুনি ধরা পড়তে বিলম্ব হবে না। আপনারা কি একথা বিশ্বাস করেন? করি। আপনার বিশ্বাস হয়তো ভ্রান্ত। না জয়ন্তবাবু, আপনার অদ্ভুত শক্তির কথা কে না জানে। অসাধারণ আপনার প্রতিভা। কিন্তু সে কথা এখন থাক। আপনাদের ঘর পছন্দ হয়েছে তো? হয়েছে। ঠিক সেই সময় ঘরের ভেতরে আর এক ব্যক্তির আবির্ভাব। হৃষ্টপুষ্ট দোহারা চেহারা, শ্যামবর্ণ, সমুজ্জ্বল দৃষ্টি। বয়স প্রৌঢ়ত্ব ও বৃহত্বের সীমারেখা এসে উপস্থিত হয়েছে বটে, কিন্তু মাথার চুলে ও দাড়িগোফে দেখা দেয়নি এখনো শুভ্রতার চিহ্ন। তিনি ঘরে ঢুকেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, স্বাগত জয়ন্তবাবু, স্বাগত মানিকবাবু। আমাদের কি সৌভাগ্য! নমস্কার, নমস্কার। জয়ন্ত প্রতি নমস্কার করে বললেন, আসুন পবিত্রবাবু। ভদ্রলোক খুব বিস্মিত কণ্ঠে বললেন, আপনি আমাকে চিনলেন আর আমার নাম জানলেন কেমন করে? মন্ত্র বলে নয়,
কিন্তু বুঝতে পারছি আপনি আমাদের উপস্থিতির খবর পেয়েছেন এইমাত্র। কি আশ্চর্য, সত্যি তাই? আরও বুঝতে পারছি খবর পেয়েই দুধের বাটি রেখে তাড়াতাড়ি এখানে ছুটে এসেছেন। দুই চক্ষু সবয়ে বিস্ফারিত করে পবিত্রবাবু বললেন, মশাই, আপনি জাদুকর? জয়ন্ত সবিনয় বললে, না মশাই, আমি একান্ত সাধারণ ব্যক্তি। না না, আপনি অসাধারণ মানুষ, তৃতীয় নেত্রের অধিকারী। চোখ আমার দুটির বেশি নয়, তবে দুটো চোখকেই সর্বদা আমি সজাগ রাখি বটে। শুনুন তবে, আমি জানি এ বাড়িতে দুজন মাত্র ভদ্রলোক থাকেন, দ্বিজেনবাবু আর আপনি। কাজেই আপনি যে পবিত্রবাবু সেটা বোঝা একটুও কঠিন নয়। ঠিক ঠিক, কিন্তু আগে শুনুন, আমাদের দেখবার জন্য আপনি খুব আগ্রহ ছিলেন, তাই নয় কি? আগে হ্যাঁ, অত্যন্ত। ধরতে গেলে আমি আপনার পথ চেয়েই বসেছিলাম। কে আপনাকে খবর দিলে যে আমরা এসেছি? বেয়ারা। তখন আপনি দুধ পান করছিলেন। আগে হ্যাঁ, সকালে আমি চায়ের বদলে একটু গরম দুধ খাই। কিন্তু কি আশ্চর্য, আপনি! কিছুই আশ্চর্য নয়, আপনার গোপের ডগায় এখনো দুধের দাগ লেগে রয়েছে। এখানে আসবার আগ্রহ আপনার এত বেশি, আপনি মুখ ধোবার দাগ মুছবার পর্যন্ত সময় পাননি। খুব তাড়াতাড়ি প্রায় ছুটেই আপনি এসেছেন, কারণ ঢোকবার সময় আপনার শ্বাস প্রশ্বাস ছিল দ্রুত। তাড়াতাড়ি প্রায় দুটো মহল পার হয়ে আসতে হয়েছে। এই বয়সে একটু হাঁপাবেন বই কি। চমৎকৃতভাবে পবিত্রবাবু বললেন, রহস্যটা আপনি খুব সোজা করে আনলেন বটে, কিন্তু তবু বলবো অদ্ভুত। এক মুহূর্তে এত বেশি দেখা আর ভাবা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। দেখছো তো দিজেন, কত সহজে ইনি কত অজানা কথা জানতে পারেন। আপনার আগমনে আমরা ধন্য হলুম, ধন্য হলুম। ক্ষান্ত হন পবিত্রবাবু, এত বেশি প্রশংসা বানে বিদ্ধ করে আমরা অত্যন্ত কাতর হয়ে পড়ব। আপনাদের জন্য চা আর জলখাবার আনতে বলে দিই? না ধন্যবাদ, ছোট হাজারি বাড়িতেই সেরে এসেছে। দুপুরে কিরকম খাবার খাবেন? আপনাদের যা খুশি, আমাদের এটা খাই না ওটা খাই না বলার অভ্যেস নেই, যা পাই তাই খাই। বেশ, তাহলে আগে আপনাদের ভোজনের ব্যবস্থাটাই করে আসি, তারপর আপনার সঙ্গে প্রাণ খুলে ভালো করে আলাপ করব। পবিত্রবাবু যেমন দ্রুতপদে এসেছিলেন, চলে গেলেন তেমনি দ্রুতপদে। জয়ন্ত একটা গোল টেবিলের সামনে বসে পড়ে সামনের আসনের দিকে উঙ্গুলি নির্দেশ করে গম্ভীর স্বরে বললেন, বসুন দ্বিজেনবাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। জয়ন্তের কণ্ঠস্বর শুনে দ্বিজেন একটু বিস্মিতভাবে তাকালে তার মুখের পানে। তারপর টেবিলের ওধারে নির্দেশিত চেয়ারে গিয়ে বসে পড়ল। দ্বিজেনের মুখের ওপরে স্থির দৃষ্টি রেখে জয়ন্ত বললে, সুন্দরবাবুর কাছে আপনি বললেন সৌদামিনী দেবী যে নতুন উইল করেছেন, তিনি মারা যাওয়ার পরেও তার সঠিক খবর আপনার জানা ছিল না। আগে হ্যাঁ। সঠিক খবর মানে নিশ্চিত খবর তো? আগে হ্যাঁ। কিন্তু অনিশ্চিত, অর্থাৎ ভাষা ভাষা কোনো খবর কি আপনি পেয়েছিলেন? দ্বিজেন প্রথমটা ইতস্তত করে তারপরে বলল, নিশ্চিত বা অনিশ্চিত কোনো খবরই আমি পাইনি, তবে নতুন উইল যে হতে পারে এটুকু আন্দাজ করেছিলাম। কেন? স্পষ্ট করে বলুন, কেন? অতিশয় অসহায়ের মতো দ্বিজেন নতমুখে স্তব্ধ হয়ে রইল। জয়ন্ত বললে, দ্বিজেনবাবু কিছু লুকোবার চেষ্টা করলে আপনি নিজেই বিপদে পড়বেন, এটা বলে রাখা উচিত মনে করছি। একটু চেষ্টা করলেই অন্য উপায়ে আপনার গুপ্ত কথা নিশ্চয়ই আমি জানতে পারবো। আবার কিছুক্ষণ স্তব্ধতা। তারপর নিতান্ত নাচারের মতন দ্বিজেন বললে, ব্যাপারটা একেবারেই ঘরোয়া, এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই আপনি আবিষ্কার করতে পারবেন না। তবু আমি শুনতে চাই। দ্বিজেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, বেশ শুনুন, সুন্দরবাবুর মুখে মানসিক পরিচয় আপনি নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ,
শুনেছি তিনি সুরূপা সুশিক্ষিতা। কিন্তু ও তো তার বাইরের পরিচয়। মানুষের মনের পরিচয় পেলে আপনি তাকে দেবী বলে শ্রদ্ধা না করে পারবেন না। বেশ, মানলুম। মানুষই আজ 2 বছর আমাদের এখানে বাস করছে। পিসিমাকে দেখাশোনা করার সমস্ত ভারী থাকতো তার উপরে। কিন্তু সত্যি কথা বলতে কি, বাড়ির সবাই জানে পিসিমার প্রকৃতি ছিল রুক্ষ, মুখ ছিল অতিশয় তিক্ত। অনাথা মানুষীকে কেবল আশ্রয় দিয়েই তিনি তার উচ্চ মনের পরিচয় দেননি, মানুষের ভবিষ্যতের সম্বলের জন্য পুরাতন উইলে 50,000 টাকারও ব্যবস্থা করেছিলেন। কিন্তু তবু তার কটু কথায় রূঢ় ব্যবহারে মানুষকে বড়ই মানসিক অশান্তি ভোগ করতে হতো। এমনকি প্রায় সে গোপনে না কেঁদেও থাকতে পারত না। এই বাড়িতে তার প্রতি সহানুভূতি প্রকাশ করবার লোকও আর কেউ ছিল না। নায়েব মশাইয়ের মতন অমায়িক লোকও নিজের প্রভুত্ব ক্ষুণ্ণ হওয়াতে তার প্রতি বিশেষ সদয় ছিলেন না। সে সহানুভূতি পেত কেবল আমার কাছ থেকেই। সে নিজের মন খোলবার আর সান্ত্বনার কথা বলবার সুযোগ লাভ করত। আমারও অবস্থা কল্পনা করতে পারছেন তো? ছোটবেলাতেই হারিয়েছি পিতামাতাকে। সংসারের আত্মীয় বলতে কেবল জেনেছি পিসিমাকেই। কিন্তু তিনি আমাকে ভালোবাসতেন তার নিজের প্রকৃতি অনুসারে, যা নয় মোহনীয় নয় সহনীয়। কখনো শুনিনি তার মুখ থেকে আদরের কথা। আমিও সন্তর্পণে তার কাছ থেকে থাকতাম দূরে দূরে। এই সংসারে আমার মনের মানুষ বলতে কেউ ছিল না। আমি সাবালক হয়ে উঠেছি দাস দাসী কর্মচারীদের প্রতিবেশ প্রভাবের মধ্যেই। আমার অভাব অভিযোগ শুনতেন কেবল নায়েব মশাই। তার স্ত্রী সুরবালা দেবীও আমাকে ভালোবাসেন, যত্ন করেন। ছেলেবেলা তার কোলে চড়েছি বলেও স্মরণ হয়। কিন্তু তারাও কেউ আমার আত্মীয় নন। অনাথা মানসী আর অনাদৃত আমি, আমরা দুজনকেই যে পরস্পরের দিকে আকৃষ্ট হব, এটা খুবই স্বাভাবিক। আমাদের দুজনের মন বুঝতুম কেবল আমরা দুজনই। নিজেদের সুখ দুঃখ ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করতুম সুবিধা পেলেই। ক্রমে আমাদের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয়ে উঠলুম যে আমরা স্থির করলাম পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। জয়ন্তবাবু, এইখান থেকে আমাদের দুর্ভাগ্যের সূত্রপাত। পিসিমার কাছে যেদিন আমার মনের ইচ্ছা প্রকাশ করলাম, তিনি বিষম রাগে একবার আগুন হয়ে উঠলেন। চিৎকার করে বললেন, এ বিবাহ হতে পারে না, হতে পারে না। আমি যত বোঝাই তিনি তত বেঁকে দাঁড়ান। এইটাই ছিল তার চিরকালের স্বভাব। তার সংকল্প থেকে কাকে কেউ টলাতে পারত না। কেবল তার কেন, আমাদের বংশের প্রত্যেকেরই নাকি প্রকাশ করেছেন এইরকম স্বভাব। হয়তো ওটা আমাদের রক্তেরই গুণ বা দোষ। কাজী আমিও বংশ ছাড়া নই। পিসিমা যত বেঁকে দাঁড়ান, আমার সংকল্প তত দৃঢ় হয়ে ওঠে। পিসিমার আপত্তির প্রধান কারণ, মানুষই অনাথা, গরিব, বংশগৌরব থেকে বঞ্চিত। রাজা নরেন্দ্র নারায়ণের পৌত্রের সঙ্গে তার বিবাহ অসম্ভব। সেই সেকেলে যুক্তি, খাপ খায় না যা নব্যযুগের সাম্যবাদের সঙ্গে। আমিও বললাম, ও যুক্তি আমি মানি না। মানুষই ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। পিসিমা তখন বললেন যে তাহলে তিনি আমাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবে। আমি বললাম, তাই সই। তার কয়েকদিন পরেই পিসিমার মৃত্যু। জয়ন্তবাবু, আপনি জানতে চেয়েছেন আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে যে নতুন উইল হওয়ার সম্ভাবনা আছে, এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম কি না? তা পেরেছিলাম বই কি। পিসিমা ছিলেন ভীষণ একগুঁয়ে মানুষ, যা ধরতেন তা আর ছাড়তেন না। আপনি আর কিছু জানতে চান? জয়ন্ত ভাবতে ভাবতে বললে, আপাতত আর কিছু জানতে চাই না। হ্যাঁ, একটা কথা, মানসী দেবী কি পর্দানসীন মহিলা? মানে? মানে তিনি কি আমার সঙ্গে দেখা আর বাক্যলাপ করতে পারবেন? অনায়াসে। কিন্তু মানুষের সঙ্গে আপনার কি দরকার? এ প্রশ্নের উত্তর আপনার কাছে না দিলেও চলবে। সে বেচারির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। জয়ন্ত বিরক্ত স্বরে বললে, সে বিচার করব আমি। জানেন দ্বিজেনবাবু, গোয়েন্দার প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা। আপনাদের দাস দাসী দারোয়ানরা পর্যন্ত সন্দেহ থেকে কিন্তু মুক্ত নয়। দ্বিজেন চেয়ার ত্যাগ করে বললে, বেশ, আপনার যা ইচ্ছে। মানসীকে কি এখনই পাঠিয়ে দেবো এখানে? না, আজ আপনার মুখে যা যা শুনলাম, আগে সেটা নিয়েই চিন্তা করি। মানসী দেবীর সঙ্গে আলাপ করব কাল সকালে। দ্বিজেন নমস্কার করে চলে গেল, তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। মানিক বললে, ভাই জয়ন্ত, এতদিনও সুন্দরবাবু যা করতে পারিনি, তুমি একবেলাতেই তা পেরেছ। কিরকম?
অন্ধকার ভেদ করে বেশ খানিকটা তো এগিয়ে যেতে পেরেছো। পেরেছি কি? আমার তো মনে হয় না। এই তো সবে গৌরচন্দ্রিকা, আসল উপন্যাস এখনো শুরুই হয়নি। কিন্তু তুমি একটা মস্ত আবিষ্কার করেছো। কি আবিষ্কার? এতদিন হত্যাকাণ্ডটা ছিল উদ্দেশ্যহীন, এবারে উদ্দেশ্যের কিছু কিছু আভাস পাওয়া যাচ্ছে। যথা? ঠিক স্পষ্ট করে বলতে পারবো না, তবে সন্দেহ হচ্ছে যেন ওই নতুন উইলের সঙ্গে এই হত্যাকাণ্ডের একটা যোগাযোগ আছে। হয়তো আছে, হয়তো নেই। আমার পরিকল্পনা এখনো কোনো নির্দিষ্ট আকার পায়নি। মানুষ হিসেবে দ্বিজেন সম্বন্ধে কোনো ধারণা করতে পারলে? এক আচড়ি মানুষ চেনা যায় না ভাই। মোটামুটি দ্বিজেনকে আমার ভালোই লাগলো। সরল, উদার, ভদ্র। যে স্বীকারোক্তি করলে তার মধ্যে কোনো মারপ্যাচ নেই। কিন্তু আমি এখন ভাবছি আর একটা কথা। ওই জানলাটার পর্দার ওপাশে দাঁড়িয়ে গোপনে কে এতক্ষণ আমাদের সব কথা শুনছিল? মানিক সবিস্ময়ে বলে উঠল, তাই নাকি? পুরুষ না স্ত্রীলোক? তা বোঝা গেল না। পর্দাটা পুরু আর গাঢ় রঙের, কিন্তু বাইরের আলো আর জানলার পর্দার মাঝখানে আমি কোনো মানুষের স্পষ্ট ছায়া দেখেছি। ডিজেনের প্রস্থানের সঙ্গে সঙ্গেই ছায়াটাও সরে গেল। কার কায়া থেকে এই ছায়ার জন্ম, সেটাই আমি এখন জানতে চাই। পরের দিন প্রভাতী চায়ের আসর। জয়ন্ত আছে, মানিক আছে, আর আছেন সুন্দরবাবু আর পবিত্রবাবু। ডিজেনও হয়তো সেখানে হাজির থাকতো, কিন্তু বাড়ির বাইরে গিয়েছে কোনো জরুরি কাজে। কথায় কথায় পবিত্রবাবু বললেন, জয়ন্তবাবু, আপনি রাজা নরেন্দ্র নারায়ণের লাইব্রেরি দেখেছেন? না। আপনি বই পড়তে ভালোবাসেন? অত্যন্ত। রাজার লাইব্রেরিতে অনেক দামি দামি বই আছে, মস্ত লাইব্রেরি, দেখবেন তো, চলুন। চলুন। সুন্দরবাবু বিরক্ত হয়ে বললেন, ধ্যার, লাইব্রেরি দেখে লাভ? এখন কেউ যদি খুনিকে দেখাতে পারে তবেই আমি খুশি হই। পবিত্রবাবু হেসে বললেন, খুনিকে দেখাবার ভার তো আপনাদেরই ওপরে। লাইব্রেরি ঘরটা প্রকাণ্ড। তার চারিদিকে দেওয়ালের অনেকখানি পর্যন্ত ঢেকে দাঁড় করানো আছে সারি সারি আলমারি, এবং আলমারির থাকগুলো রোগা আর মোটা বইতে ঠাসা। জয়ন্ত বইগুলো পরীক্ষা করতে করতে বললে, দেখছি এখানে হালের কোনো বই নেই। পবিত্রবাবু বললেন, রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে লাইব্রেরির জন্য বই কেনা বন্ধ হয়ে গেছে। সে তো আজকের কথা নয়, আমি তখন এ বাড়িতে আসিনি। ঘরের মাঝখানে রয়েছে লম্বা একটা কাঁচের ডালাওয়ালা কাষ্টাধার। সেদিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত শুধালে, ওটা কি? শোকেস। কি আছে ওর মধ্যে? সেকেলে অস্ত্রশস্ত্র সংগ্রহ করবার শখ ছিল রাজার, ওর মধ্যে সেগুলোই সাজানো আছে। বড় চিত্তাকর্ষক সংগ্রহ তো। জয়ন্ত কৌতূহলী হয়ে কাষ্টাধারের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর হেঁট হয়ে পরীক্ষা করতে লাগলো। প্রাচীন ও মধ্যযুগের হরেক রকম অস্ত্র, ধনুক, তীর, তরোয়াল, ছোড়াছুরি, খড়গ, কুঠার ও বর্ষা প্রভৃতি আরও কত কি। প্রত্যেক অস্ত্রের গায়ে তেরঙ্গা গোলাপি ফিতার সঙ্গে সংলগ্ন এক একখানা কার্ড, তার উপরে দু এক লাইনে লেখা অস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস। জয়ন্ত লক্ষ্য করলে এক জায়গায় ফিতায় সংলগ্ন কার্ডের উপরে লেখা রয়েছে ছত্রপতির ছোড়া, কিন্তু তার সঙ্গে কোনো অস্ত্র নেই। সে পবিত্রবাবুর দৃষ্টি সেই দিকে আকৃষ্ট করলে। যেন আকাশ থেকে পড়লেন পবিত্রবাবু। বিস্ফারিত চোখে সবিস্ময়ে বললেন, এ কি ব্যাপার? বাড়িতে হত্যাকাণ্ডের আগের দিনেও যে ছোড়াখানাকে দেখেছি যথাস্থানে, কোথায় গেল সেখানা? কে কে চুরি করলে? জয়ন্ত জিজ্ঞাসা করলে, ছত্রপতির ছোড়া ব্যাপারটা কি? ছত্রপতি শিবাজী নাকি ছোড়াখানা ব্যবহার করতেন, তাই ওই নাম। এতক্ষণে সুন্দরবাবু জাগ্রত হয়ে উঠলেন। তিনি বললেন, বড়ই সন্দেহজনক। আপনি ঠিক বলছেন, হত্যাকাণ্ডের আগের দিনেও ছোড়াখানা এখানেই ছিল। পবিত্রবাবু বললেন, তাতে কোনো সন্দেহই নেই, আমার বেশ মনে আছে।
সৌদামিনী দেবীর হুকুম ছিল তার পিতার বহু যত্নে সংগ্রহ করা বইগুলি যেন কীট পতঙ্গের অত্যাচারে নষ্ট না হয়ে যায়। বেয়ারাদের সাহায্যে আমি যেন সপ্তাহে একবার করে লাইব্রেরি ঘর পরিষ্কার করি। দেখছেন না, এ মহলের অন্যান্য ঘরের মতো এ ঘরখানাও দুর্দশাগ্রস্ত নয়। তোমার মত কি জয়ন্ত? আমার ওই মত, ছোড়া চুরি হওয়া সন্দেহজনক। সৌদামিনী দেবী মারাও পড়েছেন ছোড়ার আঘাতেই। হ্যাঁ সুন্দরবাবু, বাইরের কোনো চোর এছাড়া চুরি করেনি। পবিত্রবাবু সবাই বলে উঠলেন, আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। এ বাড়িতে সৌদামিনী দেবীকে হত্যা করতে পারে কে, আর কেনই বা করবে? আমরা যে সকলেই তার আশ্রিত। যে ডালে বসে সেই ডাল কেউ কাটে না। জয়ন্তবাবু, আমাকে ক্ষমা করবেন, আমার মাথা ঘুরছে, আমার পা অবশ হয়ে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না। আমি চললাম। মাতালের মতো টলতে টলতে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জয়ন্ত করুণভাবে দুইবার মাথা নাড়লে। সুন্দরবাবুর মুখও অত্যন্ত গম্ভীর। মানিক বললে, এতদিন পরে পাওয়া গেল একটা নীড়ের প্রমাণ। অপরাধী তাহলে এই বাড়ির ভেতরেই আছে। চলো জয়ন্ত, আমাদের ঘরে গিয়ে বসি। ঘরে ফিরে এসে তিনজনই খানিকক্ষণ বসে রইল বোয়ার মতো। সর্বপ্রথমে কথা বললেন সুন্দরবাবু। আমার কি বিশ্বাস জানো জয়ন্ত? বলুন। আসল হত্যাকারী বাড়ির লোক নাও হতেও পারে। এমন কথা কেন বলছেন? আসল হত্যাকারী হয়তো বাইরে থেকেই এসেছে, কিন্তু তাকে সাহায্য করেছে বাড়ির কোনো লোক। বুঝেছি। আপনি বোধহয় আসল হত্যাকারী বলে সন্দেহ করছেন হীরেন্দ্র নারায়ণ রায়কে। তাছাড়া আর কি? সে ভালো লোক তো নয়। হত্যাকাণ্ডের 7 দিন আগে টাকার জন্য সে সৌদামিনী দেবীর সঙ্গে ঝগড়া করেছিল। সে নিরুদ্দেশ হয়ে আছে। আমার তো তার উপরই সন্দেহ হয়। বাড়ির কোনো লোক যে কারণেই হোক তাকে সাহায্য করেছে। রাতে গোপনে দরজা খুলে দিয়েছে। অস্ত্রও পাওয়া যাবে কোন ঘরে হীরেন সেটা জানতো। ছত্রপতির ছোড়ার দ্বারা কাজ হাসিল করে এখন সে গা ঢাকা দিয়ে আছে। মানিক বললে, সুন্দরবাবুর অনুমান সঠিক হলে বলতে হবে যে হীরেন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। সে তখনও আন্দাজ করতে পারেনি সৌদামিনী দেবী তাকেই দান করেছেন সমস্ত সম্পত্তি। জয়ন্ত বললে, সুন্দরবাবুর অনুমান নিতান্ত অসঙ্গত কিন্তু নয়। সুন্দরবাবু উৎসাহিত হয়ে উঠে পড়ে বললেন, তাহলে আমি এখনই উঠলাম ভাই। দেখা যাক এই নতুন সূত্রটা ধরে কতদূর অগ্রসর হতে পারি। জয়ন্ত বললে, আর আমরাও দেখি বাড়ির ভেতরে হীরেনের কোনো সহকারীকে আবিষ্কার করতে পারি কিনা। সুন্দরবাবু বেরিয়ে গেলেন। জনৈক ভৃত্যের প্রবেশ। সে বললে, বাবুজি, দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে চান। কে দিদিমণি? মানসী দেবী? আজ্ঞে। তাকে আসতে বলো। ভৃত্যের প্রস্থান, আর তার কিছু পরেই মানসীর প্রবেশ। রূপসী বটে, চোখ পুরু, নাক যেন সুপুরু শিল্পীর লিখন, রং যেন গোলাপি স্বপ্ন, দেহের গঠন শ্রেষ্ঠ ভাস্করের আদর্শ। কে বলবে একে দরিদ্র, অনাথা, বংশ গৌরবহীনা? ভাবভঙ্গির ভেতর থেকে ফুটে উঠেছে পরম আভিজাত্য। জয়ন্ত এতটা আশা করেনি। তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বললে, দয়া করে আসন গ্রহণ করুন। মানসী বললে, আমাকে এখানে আসতে বলেছেন? জয়ন্ত বাদো গলায় বললে, ঠিক, আপনাকে এখানে আসতে বলিনি। আমরাই আপনার কাছে যেতে পারতাম। জানেন তো, অপ্রীতিকর কর্তব্য পালন করবার জন্য আমরা এখানে এসেছি। আপনার কাছ থেকে কেবল 2-4টে কথা জানতে চাই। মানসী ম্লান হেসে বললে, আপনি না ডাকলেও আমাকে কিন্তু আজ আপনার কাছে আসতেই হতো। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বললে, কেন? সে কথা পরে বলবো। আমি আগে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। জয়ন্ত বললে, মানসী দেবী হত্যার রাতের কথা আপনি যা জানেন বলুন।
মানসী বললে, আমি যেটুকু জানি সুন্দরবাবুকে সব খুলে বলেছি। আপনি কি তা শোনেননি? শুনেছি, কিন্তু পরের মুখে শোনা আর নিজের কানে শোনা এক কথা নয়। বেশ, শুনুন। সৌদামিনী দেবী অন্যান্য দিনের মতন সেদিনও রাত 9টার সময় ঘুমোতে যান। তার পাশের ঘরে থাকে উমাদারা, আর তার পরের ঘরখানিতে থাকেন পবিত্রবাবু আর তার স্ত্রী সুরবালা দেবী। কিন্তু সেদিন প্রথম রাতে দুখানা ঘরই খালি ছিল। এ পাড়ার কোনো বিয়ে বাড়িতে থিয়েটার ছিল। পবিত্রবাবু আর উমাতারা তাই দেখতে গেছিলেন, আর সুরবালা দেবী গিয়েছিলেন বাপের বাড়িতে। মাঝে মাঝে আমাকে অনিদ্রা রোগে ধরে। সে রাতেও কিছুতেই আমার ঘুম আসছিল না। রাত প্রায় 11টা পর্যন্ত বিছানা ছুঁয়ে ছটপট করবার পর উঠে পড়লাম। ভাবলাম ও মহলের লাইব্রেরিতে গিয়ে খানিকক্ষণ পড়াশোনা করে আসি। ঘুম না হলে আমি তাই করতাম। এটাই ছিল আমার অনিদ্রা রোগের চিকিৎসার মতন। ঘর থেকে বেরিয়ে ও মহলের দিকে অগ্রসর হতে গিয়ে দেখি সিঁড়ি দিয়ে উঠছেন পবিত্রবাবু। আমি জিজ্ঞাসা করলাম, থিয়েটার ভেঙে গেল? তিনি বললেন, রাত 1টার আগে ভাঙবে বলে তো মনে হয় না। আমার ভালো লাগলো না, তাই চলে এলাম। উমা তারা শেষ পর্যন্ত না দেখে ছাড়বে না। তুমি এখনো ঘুমাওনি? ওনার প্রশ্নের উত্তরে আমি বললাম, অনিদ্রাকে তাড়াবার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। তিনি আমার অভ্যেস জানতেন। একটু হেসে নিজের ঘরের দিকে চলে গেলেন। লাইব্রেরিতে ছিলাম ঘন্টাখানেক। চিকিৎসা ব্যর্থ হলো না। ঘুমে চোখ জড়িয়ে এলো। ফিরলাম নিজের ঘরের দিকে। আস্তে আস্তে দূর থেকে মনে হলো এ মহলের বারান্দা দিয়ে ছায়ামূর্তির মতো কি একটা সাত করে সরে গেল। কিন্তু কাছে এসে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম আমারই চোখের ভ্রম। দ্বিজেনবাবুর ঘরের কাজ পর্যন্ত আসতেই ঘরের ভেতর থেকে তিনি বললেন, কে চায়? আমি সাড়া দিলাম। তিনি বললেন, এত রাতে তুমি বাইরে? বললাম, অনিদ্রা ব্যাধির ওষুধ করবার জন্য লাইব্রেরিতে গেছিলাম। তিনি হেসে উঠলে বললেন, ওষুধ পেলে? আমি বললাম, হ্যাঁ পেয়েছি, আমার ঘুম এসেছে। তখন তিনি বললেন, তাহলে তাড়াতাড়ি ঘরে যাও, আর পারো তো ঘুমকে বলে দিও যেন আমার কাছেও আসে, কারণ আমারও তোমারই রক্ত দশা। তারপর আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সে রাতের আর কোনো কথাই আমি জানি না। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সৌদামিনী দেবীর সঙ্গে আপনার কিরকম সম্পর্ক? সম্পর্ক একটা ছিল, তবে নামমাত্র। কিন্তু তার পক্ষে যতটা সম্ভবপর তিনি আমাকে ভালোবাসতেন। অবশ্য তার কারণও ছিল। আমার মতো একটি লোক না হলে তার চলতো না। আমার আগেও আরও কয়েকজনকে তিনি সঙ্গিনী রূপে থাকবার জন্য নিযুক্ত করেছিলেন বটে, কিন্তু তারা কেউ তাকে 2-3 মাসের বেশি সহ্য করতে পারেনি। আমি যে তা পেরেছি তার প্রধান কারণ হচ্ছে, সহ্য করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমি অনাথা। তবু তিনি যে একসময় আমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করেছিলেন, তাতে কি প্রমাণিত হয় মনে মনে তিনি অসাড় ছিলেন না। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে পরে তার দান থেকে আমি হয়েছি বঞ্চিত। তার কারণও আপনি দ্বিজেনবাবুর মুখেই শুনেছেন। দেখুন মানসী দেবী, আমরা এমন প্রমাণ পেয়েছি যার উপরে নির্ভর করে বলা চলে যে হত্যাকারী বা তার সহকারী আছে এই বাড়ির ভেতরেই। এ সম্বন্ধে আপনার কোনো মতামত আছে? মানসীর মুখ বিবর্ণ হয়ে গেল। সে থেমে থেমে বললে, আমার মতামত? আমার কি মতামত থাকতে পারে? এসব আমার ধারণাতেও আসে না। এ বাড়িতে এমন মানুষ কেউ আছে বলে আমি বিশ্বাসই করি না। জয়ন্ত বললে, দ্বিজেনবাবু কিরকম লোক? মানসীর 2 ভুরু সংকুচিত হলো। কেঁপে উঠল তার ওষ্ঠাধর। অভিভূত কণ্ঠে সে বললে, আপনারা কি তাকেই সন্দেহ করেন? যদি বলি করি। তাহলে মস্ত ভ্রম করবেন। কেন? দ্বিজেনবাবু হচ্ছেন দেবতা। হ্যাঁ, আপনার কাছে। না, যাকে জিজ্ঞাসা করবেন সেই ওই কথাই বলবে। প্রাণী হত্যার বিরোধী বলে তিনি আমিষ পর্যন্ত খেতে পারেন না।
তিনি করবেন নরহত্যা? এমন কথা শুনলেও পাপ হয়। আপনার কি আর কিছু জিজ্ঞাসা আছে? না, কিন্তু বললেন যে আমি না ডাকলে আপনাকে আজ আমার কাছে আসতে হতো। কেন? আজ এমন একটা ব্যাপার হয়েছে যার কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি? আমার ঘরে একটা দেওয়াল আলমারি আছে, তার ভিতরে আট পৌড়ে কাপড় চোপড় রাখি। আজ সকালে খান করে কাপড়ের ভিতর থেকে এই রুমালখানা পেয়েছি। মানুষই একখানা রুমাল বার করে এগিয়ে ধরলে। জয়ন্ত রুমালখানা নিয়ে তার উপরে চোখ বুলিয়েই সোজা হয়ে উঠে বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ পরীক্ষা করে বললে, মানিক, অত্যন্ত চিত্তাকর্ষক রুমাল। মানিক হাত বাড়িয়ে গ্রহণ করলে রুমালখানা। বললে, এর উপরে যে রক্তের দাগ আছে। হুম, কয়েকটা রক্তের ছোপ আর একটা আঙুলের ছাপ। মানুষই চিন্তিতভাবে বললে, এখন বলুন জয়ন্তবাবু, আমার জামা কাপড়ের আলমারিতে ওই রক্ত মাখা রুমালখানা কোথা থেকে এলো? ও রুমাল তো আমার নয়। রুমালের কোণে ওই ধোপার চিহ্ন। ও চিহ্ন আমাদেরই ধোপার। তাহলে এখানে বাড়ির কোনো লোকেরই সম্পত্তি, কিন্তু এর মালিক যে কে সেটা বিশেষ করে বোঝবার উপায় নেই। এরকম সাধারণ রুমাল রাম শ্যাম সবাই ব্যবহার করে। মানিক বললে, কিন্তু প্রশ্ন হচ্ছে, রাম শ্যামের রুমাল নিজে মানসী দেবীর আলমারির ভেতরে বেড়াতে আসেনি। কে ওখানে রাখতে পারে ওখানে? জয়ন্ত বললে, তারপরের প্রশ্ন, কেনই বা ওখানে রাখবে? আরও একটা প্রশ্ন, রুমালখানা রক্তাক্ত কেন? আচ্ছা, পরে এসব প্রশ্নের উত্তর অন্বেষণ করলেও চলবে। আপাতত এই অদ্ভুত আবিষ্কারের জন্য মানুষের দেবীকে ধন্যবাদ দিচ্ছি। কে বলতে পারে, ভবিষ্যতে এই রুমালখানাই আমাদের মামলা আর একটা প্রধান সূত্র হয়ে উঠবে না। মানুষই সবাই বলে উঠল, আপনি কি বলছেন? আপনি কি বলতে চান সৌদামিনী দেবীর হত্যাকাণ্ডের সঙ্গে এই রুমালের কোনো সম্পর্ক আছে? থাকা অসম্ভব নয়। কেউ কি আমাকে বিপদে ফেলবার জন্য ওখানে আমার আলমারিতে ভেতরে রেখে গেছে? সেটাও অসম্ভব নয়। তবে আমি কি করব? আপনি কিছুই করবেন না, একেবারে চুপ মেরে যান। রুকমালখানা কখনো যে চোখেও দেখেছেন সে কথা পর্যন্ত ভুলে যান। আর কাউকে ওর কথা বলবো না? কাউকে না, কাউকে না, এমনকি দ্বিজেনবাবুকেও না। তার কোনো বিপদ হবে না তো? মনে তো হয় না। আমি লক্ষ্য করে দেখেছি তিনি ব্যবহার করেন রঙিন রুমাল। হ্যাঁ জয়ন্তবাবু, তিনি বরাবরই রঙিন রুমাল ব্যবহার করে থাকেন। তাহলে এখানেই সাঙ্গ হোক রুমাল পরব। এবারে মানসী দেবী, ভালো করে মনে করে দেখুন তো, হত্যাকাণ্ডের পর আপনার ঘরে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা। না। মনে করে দেখুন, ভালো করে মনে করে দেখুন। ঘটনা যতই তুচ্ছ হোক আমার কাজে লাগতে পারে। অল্পক্ষণ নীরবে ভাবতে ভাবতে মানুষের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বললে, আপনার কথায় আর একটা ছোট ব্যাপার মনে পড়ছে। হত্যাকাণ্ডের পরের দিন সকালবেলায় ওই জামা কাপড়ের আলমারির ঠিক তলাতেই মেঝের উপরে দেখেছিলাম 3 ফোঁটা রক্ত। 3 ফোঁটা রক্ত? হ্যাঁ, ঠিক 3 ফোঁটা। তারপর? কিন্তু সেজন্য আমি বিস্মিত হইনি। আমার বিশ্বাস কোনো আহত ইঁদুর বা বিড়ালের গা থেকেই সেই রক্তবিন্দুর সৃষ্টি হয়েছিল। তাই আমি জল ঢেলে দাগগুলো তুলে ফেলেছিলাম। ওই 3 ফোঁটা রক্তের কথা নিশ্চয়ই আপনার কাজে লাগবে না জয়ন্তবাবু? নিশ্চয়ই লাগবে। 3 ফোঁটা কেন, মাত্র 1 ফোঁটা রক্তই আমার কাছে মহামূল্যবান। আলমারির ভেতরে রক্তাক্ত রুমাল, আলমারির বাইরে 3 ফোঁটা রক্ত। এই দুই রক্তের চিহ্নের মধ্যে কি যোগাযোগ নেই? থাকা উচিত।
একদম থাকা উচিত। মানুষই অস্বস্তি ভরা কণ্ঠে বললে, আপনার সব কথাই ভীষণ হেয়ালি বলে মনে হচ্ছে। হোক, তা নিয়ে আপনি একটু মাথা ঘামাবেন না মানসী দেবী। আপনি কেবল মাথা ঘামিয়ে দেখুন আর কোনো তুচ্ছ ঘটনার কথা আমাকে বলতে পারেন কিনা। আর কিছুই ঘটেনি। ভাবুন ভাবুন ভাবুন। না জয়ন্তবাবু, হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপার। না না, কিন্তু সেটা একেবারে অপ্রাসঙ্গিক। তবুও আমি শুনতে চাই। আমার একটা সায়া খুঁজে পাচ্ছি না। সায়াটা কোথায় রেখেছিলেন? ঘরের আলনায়। কবে রেখেছিলেন? হত্যাকাণ্ডের দিনে, বিকেলে। কবে খুঁজেছিলেন? হত্যাকাণ্ডের পরের দিনই, সকালে না বিকেলে? সকালে। তাহলে হত্যাকাণ্ডের দিন বিকেল থেকে রাতের মধ্যেই সায়াটা আপনার ঘর থেকে স্থানান্তরিত হয়েছে। আপনি দেখিয়ে দিলেন বলে তাই তো এখন মনে হচ্ছে। বাড়িতে যে ভীষণ ঘটনা ঘটেছে, সায়াটার কথা আমি প্রায় ভুলেই গেছিলাম। আর কোনো তুচ্ছ ঘটনার কথা আপনার মনে পড়ছে কি? মিনিট 3 ভেবেচিন্তে মানুষই নিশ্চিন্তভাবে বললে, না, আর কিছুই ঘটেনি। বেশ, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। নমস্কার। মানুষই চলে গেলে পর জয়ন্ত চুপ করে বসে বসে কি ভাবলে। তারপর বললে, মানসী দেবীর ঘরে যেসব ছোট ছোট তুচ্ছ ঘটনা ঘটেছে, স্থান কাল পাত্র হিসেবে সেগুলো কতখানি বিস্ময়কর ভালো করে একবার ভেবে দেখো মানিক। ঠিক হত্যাকাণ্ডের সময় বা তার কিছু আগে কি কিছু পরে মানুষের ঘর থেকে হারিয়েছে একটা সায়া। ঘরের আলমারির নিচে পাওয়া গেছে রক্তের দাগ, আর হয়তো সেই সময় আলমারির ভিতরে ঢুকেছে একখানা রক্তাক্ত রুমাল। আপাতত এগুলো অর্থহীন বলে বোধ হচ্ছে বটে, কিন্তু কিছু অর্থের সন্ধানও যেন এখনই পাওয়া যায়। মানসীর অজ্ঞাতসারেই খুব সম্ভব হত্যাকাণ্ডের রাতে তার ঘরের ভেতরে একজন বাইরের লোকের আবির্ভাব হয়েছিল। প্রশ্ন, কে সে? শত্রু না মিত্র না হত্যাকারী? যেই হোক, সে চুরি করেছে অসামান্য কিছু নয়, সামান্য একটা ছায়া মাত্র। প্রশ্ন, কেন? স্ত্রীলোকের একটা ছায়া তার কোন কাজে লাগতে পারে? অথবা ছায়াটা বিশেষ করে মানসীর বলেই তার কাছে কি মূল্যবান? ছায়াটা গেল কোথায়? অদূর ভবিষ্যতে বিশেষ কোনো কার্য সাধনের জন্য ছায়াটা কি আবার আমাদের দৃষ্টিগোচর হবে? মানসীর ঘরের ওই রক্তের দাগ, প্রশ্ন, কার সে রক্ত? সৌদামিনী দেবীর, না যে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করেছে তার নিজের? যারই হোক, এটা বোঝা যাচ্ছে যে আলমারির সামনে দাঁড়িয়ে সে কিছু একটা করছিল। প্রশ্ন, কি করছিল? রক্তাক্ত রুমালখানা স্থাপন করছিল আলমারির ভেতরে? কেন? 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 নিজের রক্তাক্ত রুমাল মানসীর আলমারির ভেতরে রাখলে তার কি উপকার হবে, বা মানসীর কি অপকার হওয়ার সম্ভাবনা? পাগলাগারদের বাসিন্দার মন বোঝবার চেষ্টার মতো এই শেষ প্রশ্নটার অর্থ অনুধাবন করবার চেষ্টা হবে সমান দুশ্চেষ্টা। বলতে বলতে হঠাৎ থেমে পড়ে হঠাৎ আবার চিৎকার করে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হয়েছে, হয়েছে। মানিক সবিস্ময়ে বললে, খেপে গেলে নাকি? কি হয়েছে হে? আলমারির ভেতরে সে হস্তচালনা করেছিল মানসীর কোনো অনিষ্ট সাধনের জন্যই। রক্তাক্ত রুমালখানা ওখানে রাখার কারণ কি তাই? নিশ্চয় নয়। তার রক্তাক্ত রুমাল তো মানুষের বিরুদ্ধে না লেগে তার নিজের বিরুদ্ধেই কাজে লাগবে। রুমালখানা আলমারির ভেতরে পড়ে গেছিল তার অজ্ঞাতসারে। এছাড়া ও রুমালের কোনো মানেই হয় না। কিন্তু জয়ন্ত, আলমারির মধ্যে মানসিক পক্ষে অনিষ্টকারক কিছু পাওয়া গেছে কি? কেন যে পাওয়া যায়নি সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু বুঝবো, বুঝবো, শীঘ্র সেটাও বুঝবো। মানিক হে, জল বেশ ফুটে উঠেছে, ভাত সিদ্ধ হতে আর বিলম্ব হবে না।
আসন্ন সন্ধে, বাগানে আলো আঁধারির খেলা, বড় বড় গাছের বুকের ভেতর থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কলরব। আজকে চাঁদের ছুটির দিন, একটু পরেই অমাবস্যা পাতবে অন্ধকারের আসর। গোল টেবিলের ধারে বসে পবিত্রবাবুর সঙ্গে জয়ন্ত খেলছে দাবা বোর্ডে। মানিক হচ্ছে নির্বাক দর্শক। উপর চাল বলে দেবার উপায় নেই, কারণ তাহলেই তেলে বেগুনে জ্বলে উঠবে জয়ন্ত। একবার, দুবার, তিনবার জয়ন্ত করলে কিস্তিমাত। বললে, আমি একাশনে বসে 24 ঘন্টা দাবা খেলতে পারি, কিন্তু আপনার কি আর খেলবার শখ আছে? আপত্তি নেই, বললেন পবিত্রবাবু। আবার গুটি সাজানো হলো। পবিত্রবাবু প্রথম চাল চালতে যাচ্ছেন, এমন সময় দ্বিজেনের প্রবেশ। জয়ন্ত বললে, আসুন দ্বিজেনবাবু, বসুন। দাবার ছকের ওপর আমাদের দুজনের যুদ্ধ দর্শন করুন। কিন্তু না, আপনার মুখের ভাব তো ক্রীড়া কৌতুক দেখবার মতো নয়। হয়েছে কি? দ্বিজেন বললে, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। গোপনে? আগে হ্যাঁ। পবিত্রবাবু, তাহলে আজ আর যুদ্ধ নয়, আপাতত সন্ধি। আপনি না হয় মানিকের সঙ্গে বাগানে গিয়ে বেড়াতে বেড়াতে খানিকটা গল্প করে আসুন। মানিক ও পবিত্রবাবু প্রস্থান করলেন। তারপর দ্বিজেনবাবু, এইবারে আপনি নির্ভয় কথার ঝুলি ছাড়তে পারেন। আজ দুটি খবর শুনবেন জয়ন্তবাবু, একটি শুভ আর একটি অশুভ। বাগানের দিকে বারান্দার উপরে ছিল 3টে জানলা, একটা দরজা। একটিমাত্র জানলা খোলা ছিল। সেই জানলাটার দিকে তাকিয়ে জয়ন্তী উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে একটা পাউডারের কৌটো তুলে নিয়ে বললে, একটু সবুর করুন দ্বিজেনবাবু, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। সে দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে গেল। মিনিট দেড়েক পরে ঘরে এসে আসন গ্রহণ করে জয়ন্ত বললে, আগে শুভ খবরটা কি শুনি। আমি আবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি। জয়ন্ত চমৎকৃত হয়ে বললে, কেমন করে? জ্যাঠামশাই মারা গেছেন। হীরেন্দ্রনারায়ণ রায়? আগে হ্যাঁ। হঠাৎ? হ্যাঁ, হার্ট ফেল করে। কোথায়? এলাহাবাদে। কিন্তু আইনত সম্পত্তির অধিকারী তিনি। কোনো উইল করে আপনাকে সম্পত্তি দিয়ে গেছেন? না, তিনি সম্পত্তির অধিকারী হননি। কিরকম? পিসিমার নতুন উইল হওয়ার আগেই তিনি মারা পড়েছেন। কলকাতা থেকে কোনো কাজে তিনি পশ্চিমে যাচ্ছিলেন। ট্রেন যখন এলাহাবাদ স্টেশনে পৌঁছয় সে সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা পড়েন। এ খবর আপনি কবে পেয়েছেন? সবে আজকেই। এত দেরিতে খবর পেলেন কেন? তার দেহ শনাক্ত করতে দেরি হয়। পুলিশ অনেক সন্ধান নেবার পর জানতে পারে তিনি আমাদের আত্মীয়। বুঝলাম। সুসংবাদ বটে, কিন্তু তবু আপনার মুখে আনন্দের লক্ষণ নেই কেন? জ্যাঠামশাইকে আপনি কি খুব ভালোবাসতেন? ভালোবাসার পথ তিনি রাখেননি। আমার কাছে তিনি ছিলেন প্রায় অপরিচিতর মতন। আমি পিসিমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী বলে আমাকে তিনি দারুণ ঘৃণা করতেন। আমার সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। কেবল আমি নই, এবারই সকলেই ছিল তার কাছে চক্ষুশূল। তিনি সম্পত্তির মালিক হলে এখানকার সকলকেই বিদায় নিতে হতো। তার মৃত্যুতে আমি আঘাত পাইনি। অবশ্য মৃত্যু মানেই দুঃখজনক, কিন্তু আত্মীয় বিয়োগের লোকে যেমন ব্যথা পায়, তার মৃত্যুতে তেমন কোনো ব্যথা আমি অনুভব করছি না। তবে আপনার মুখ অমন বিরস কেন? দ্বিজেন ঘাড় হেঁট করে নীরবে বসে রইল কিছুক্ষণ। তারপর মুখ তুলে করুণ স্বরে বললে, কিন্তু জয়ন্তবাবু, আমি বোধহয় সম্পত্তি ভোগ করার কোনো সুযোগই পাবো না। সে কি? আগে হ্যাঁ, আমি হতভাগ্য। এই আত্মলাঞ্ছনার অর্থ কি? বলছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করি, হত্যাকারীর কোনো সন্ধান আপনি পেয়েছেন কি? সে প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বললে, বড্ড গুমোট মনে হচ্ছে। দাঁড়ান, জানলার পর্দাটা খুলে দিয়ে আসি। ঘরের ভেতরে বাইরের বাতাস চলাফেরা করুক।
পর্দাটা টেনে সরিয়ে দিয়ে সে ফিরে এসে বললে, হ্যাঁ, কি বলছিলেন দ্বিজেনবাবু? খুনির সন্ধান আমরা পেয়েছি কি না? হ্যাঁ, আমরা জানি যে খুনি এই বাড়িরই লোক। অসম্ভব, খুনিকে আপনারা জানেন না। হঠাৎ অতটা নিশ্চিন্ত হচ্ছেন কেন দ্বিজেনবাবু? খুনির আরও কোনো কোনো কীর্তির পরিচয় আমরা পেয়েছি। কিরকম কীর্তি? আমরা জানি যে এখানকার হত্যাকাণ্ডের পরের দিন সকালে মানসী দেবীর ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া যায়। দ্বিজেন বিকৃতি স্বরে বললে, হতেই পারে না, হতেই পারে না। মানসী দেবী নিজে একথা আমাদের কাছে স্বীকার করেছেন। মানুষই মিথ্যে কথা বলছে। কেন তিনি মিথ্যে কথা বলবেন? তা আমি জানি না, কিন্তু সে মিথ্যে কথা বলেছে। বেশ, আপনারা আর কি জানেন বা জানেন বলে মনে করেন? খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে তাও আমাদের অজানা নেই। দ্বিজেন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলে, কোন অস্ত্র? ছত্রপতির ছোড়া। এই নিন ছত্রপতির ছোড়া। দ্বিজেন একখানা কোষবন্ধ ছোড়া টেবিলের ওপরে স্থাপন করলে। জয়ন্ত টেবিলের ওপর থেকে ছোড়াখানা তুলে নিলে এবং ভাবহীন মৌন মুখে পরীক্ষা করতে লাগলো। খাপ রূপ ও খচিত চামড়ায় তৈরি, ছোড়ার হাতল হাতির দাঁতের, তার উপরে মূল্যবান পাথর বসানো সোনার কাজ, ফলা নীল ইস্পাতের, 7 ইঞ্চি লম্বা, ফলার ওপরে শুকনো রক্তের দাগ। ছোড়াখানা আবার কোষ বন্ধ করে টেবিলের উপরে রেখে দিয়ে জয়ন্ত বেশ সহজ স্বরে জিজ্ঞাসা করলে, ছোড়াখানা কোথায় পেলেন? ঠাকুরদাদার লাইব্রেরি থেকে। এতদিন এখানে কোথায় ছিল? আমার কাছে। তারপর? তারপর আর বিশেষ কিছু বলবার নেই। ওই ছোড়া দিয়ে আমি পিসিমাকে খুন করেছি। পূর্ণ 1 মিনিট কাল ধরে জয়ন্ত নীরবে দ্বিজেনের মুখের পানে তাকিয়ে রইল মর্মভেদী দৃষ্টিতে, যেন সে তার মনের সমস্ত গুপ্ত কাহিনী বাইরে আকর্ষণ করে আনতে চায়। তারপর নীরস হাস্য করে বললে, কেন এই পাপ করলেন? দ্বিজেন উত্তেজিত কণ্ঠে বললে, করবো না? কেন করবো না? পিসিমা কি আমার মুখে তাকিয়েছিলেন? তিনি আমাকে পথের ভিখারি করতে চেয়েছিলেন বিনা অপরাধে। কেবল আমাকে না, মানসীকে 50,000 টাকা দান করে আবার কেড়ে নিতে চেয়েছিলেন। কেন আমি হাত পা গুটিয়ে এসব অত্যাচার সহ্য করব? কোনো মানুষই তা পারে না। পিসিমা বৃদ্ধা, বিধবা, সন্তানহীনা, পৃথিবীর পক্ষে একেবারে ব্যর্থ জীব। তাকে ইহলোক থেকে সরিয়ে দিলে পৃথিবীর কোনো অপকারই হবে না। আমাদের জীবনকে সার্থক করে তোলবার জন্য তাকে হত্যা ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশ্য যদি তখন জানতাম যে তার আগে নতুন উইল হয়ে গেছে, তাহলে বোধহয় অকারণে হত্যা করে আমার হাত করতুম না কলঙ্কিত। কিন্তু তখন আমি তা জানতাম না, আমি তা জানতাম না। জয়ন্ত অবিচলিতভাবে বললে, দ্বিজেনবাবু, আপনার কথাগুলি কিন্তু বেশ যুক্তিপূর্ণ। আগে হ্যাঁ, আমি হত্যা করেছি বটে, কিন্তু যুক্তিহীন হত্যা করিনি। এখন কি করবেন? আপনাদের কাছে আত্মসমর্পণ করব। তার কি ফল হবে জানেন? জানি, ফাঁসি। ওই কি আপনার কামনা? দোষ স্বীকারের পর কোনো খুনি কি জীবনের আশা করে? আপনার মৃত্যুর পর মানসী দেবীর কি অবস্থা হবে সেটাও ভেবে দেখেছেন বোধহয়। অন্তরের মধ্যে যেন চরম আঘাত পেয়ে দ্বিজেন শিউরে উঠল। ভগ্ন স্বরে বললে, সে কথা ভাবলেও আমি পাগল হয়ে যাব। মানসী দেবী কথা শুনলে কি বলবেন? আত্মহত্যা করবে। তবে? দোহাই যন্ত্রবাবু, এখন আর মানুষের কথা আমাকে মনে করিয়ে দেবেন না। আমি তাকে একবারে ভুলে যেতে চাই। ভোলা কি এতই সহজ? না, সহজ নয়, কিন্তু তাছাড়া উপায় কি? কোনো উপায় কি নেই? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। না না, এক উপায় আছে বটে, কিন্তু কিন্তু তা অসম্ভব। কি অসম্ভব দ্বিজেনবাবু? আপনি কি আমাকে মুক্তি দিতে রাজি আছেন? অপরাধ স্বীকারের পরেও আপনি আমার কাছ থেকে মুক্তি প্রার্থনা করছেন?
নিজের জন্য করছি না, মানুষের জন্য করছি। আমার মরা বাঁচার ওপরই তার মরা বাঁচা নির্ভর করছে জয়ন্তবাবু। সব বুঝি, কিন্তু কি করে আমি আপনাকে মুক্তি দিতে পারি? আপনি সরকারি গোয়েন্দা নন। আমি অনুভব করতে পারছি আমার উপরে আপনার সহানুভূতি আছে। কিন্তু কি করে আপনাকে মুক্তি দেব সেটা বলুন। আপনি ছাড়া আর কেউ জানে না আমি খুনি। তা জানে না বটে, কিন্তু পুলিশকে ওই কথা জানানোই হচ্ছে আমার কর্তব্য। পুলিশের শক্তিতে আমার আস্থা নেই। আপনি যদি মামলার ভার ত্যাগ করেন তাহলে আমি নিশ্চয়ই রক্ষা পাবো। কিন্তু অক্ষম বলে আমার দুর্নাম হবে। যেটুকু দুর্নাম হবে তার বিনিময়ে আপনি কিছু লাভ করতেও পারেন। কি লাভ? অর্থ। তার মানে? জয়ন্তবাবু, ভেবে দেখুন, দুদিন পরেই আমি বিপুল সম্পত্তির অধিকারী হব। আপনি যদি এই মামলাটা ছেড়ে দেন তাহলে কোন দিক দিয়ে লাভবান হবেন বুঝতে পারছেন? আপনি আমাকে ঘুষ দিতে চান? ঘুষ নয় জয়ন্তবাবু, আমার কৃতজ্ঞতার দান। উত্তম। কত টাকা আপনি দিতে পারেন? আপনিই বলুন। 5,000 টাকা? আরও বাড়িয়ে বলুন। 10,000? তাও উল্লেখযোগ্য হলো না। 15,000 টাকা? আমি আপনাকে 25,000 টাকা দিতে পারি, যদিও আমার জীবনের দাম আরও ঢের বেশি হওয়া উচিত। টাকাটা কবে দেবেন? তারিখ না দিয়ে আজকেই আমি চেক লিখে দিচ্ছি। সম্পত্তি হাতে এলেই আপনার টাকা পাবেন। তাই সই। লিখুন চেক। দ্বিজেন হেট হয়ে চেক লিখতে বসলো। জয়ন্ত হাসলে মুখ টেপে হাসি। আপনি আমাকে বাঁচালেন জয়ন্তবাবু, চেকখানা গ্রহণ করুন। এতক্ষণ চোখে অন্ধকার দেখছিলাম। এইবারে চোখে আলো দেখতে পেয়েছেন শুনে সুখী হলাম। অতঃপর প্রথমেই আপনাকে একটি কাজ করতে হবে। আজ্ঞা করুন। ছত্রপতির ছোড়াখানা আবার যথাস্থানে রেখে আসুন। এখনই রেখে আসছি। নমস্কার। নমস্কার। দ্বিজেনের প্রস্থান পর জয়ন্ত মিনিট পাঁচেক চুপ করে বসে রইল। তারপর উচ্চ কণ্ঠে ডাক দিলে, মানিক! পাশের ঘর থেকে সাড়া এলো, আসছি। মানিকের সঙ্গে সঙ্গে সুন্দরবাবুও প্রবেশ করলেন। জয়ন্ত বললে, এই যে সুন্দরবাবু, কতক্ষণ? বেশ খানিকক্ষণ। মানিকের মুখে শুনলুম দ্বিজেনের সঙ্গে নাকি তোমার কোনো গোপন পরামর্শ চলছিল। ঠিক পরামর্শ নয় সুন্দরবাবু, খুনি নিজের মুখে দোষ স্বীকার করে গেল। সুন্দরবাবু চমকে উঠে বললেন, খুনি? কে খুনি? দ্বিজেন। দ্বিজেন খুনি? তাই তো সে বলে গেল। আর তাকে তুমি ছেড়ে দিলে? তা দিলুম বই কি। দিলুম বললেই হলো? রোজো, দেখছি তাকে। আরে মশাই, শ্রবণ করুন। ধীরে দাদা, ধীরে। না না, ধীরে ধীরে নয়। আমার এখন বেগে ধাবমান হওয়া উচিত দ্বিজেনের দিকে। আমি কাউকে এই দ্বিজেনকে গ্রেফতার করতে দেব না। দেবে না কিরকম? সে আমাকে কি দিয়েছে দেখুন। চেক? হ্যাঁ, 25,000 টাকা চেক। হুম। ঘুষ? ঠিক তাই। হুম। মানিক, তোমার বন্ধুর কি অধঃপতন হয়েছে দেখো। মানিকের মুখের উপরে ফুটে উঠল দারুণ অভিযোগের ভাব। জয়ন্ত হাসতে হাসতে বললে, যা মন্দার বাজার পড়েছে, লোভ সামলাতে পারলুম না ভাই। মানিক প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললে, জয়ন্ত, তোমার মৃত্যুই শ্রেয়। সুন্দরবাবু ঝাঁঝালো গলায় বললেন, পোড়ার মুখে হাসতে লজ্জা করছে না তোমার? আগে আমার সব কথা শুনুন, তারপর বিচার করুন আমার হাসা উচিত কিনা। যা বলবার বলো, কিন্তু জেনে রেখো, তোমার সব কথা শোনবার পরও দ্বিজেনকে আমি গ্রেপ্তার না করে কিন্তু ছাড়বো না। মানিক বললে, আমারও ওই মত। জয়ন্ত বললে,
ছি বন্ধু, তুমিও শত্রু শিবিরে? আমি ঘুষখোরের বন্ধু নই। জয়ন্ত সশব্দে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললে, বেশ, তাহলে আমার কথাই শোনো। সে দ্বিজেনের সঙ্গে তার যা যা কথা হয়েছিল গোড়া থেকে শেষ পর্যন্ত সমস্ত বর্ণনা করে গেল। কখনো সবিস্ময়, কখনো ক্রুদ্ধভাবে, কখনো ঘৃণা ভরে সুন্দরবাবু শ্রবণ করলেন তার কথা। জয়ন্ত বললে, এই তো ব্যাপার, এখন আমার কি করা উচিত? মানিক বললে, গলায় দড়ি দাও। সুন্দরবাবুর মত কি? তোমার কি করা উচিত আমি কি জানি, তবে আমার যা করা উচিত তাই করতে চললুম। কোথায় চললেন মশাই? দ্বিজেনকে গ্রেপ্তার করতে। যাবেন না, যাবেন না। আলবৎ যাব। দ্বিজেনকে গ্রেপ্তার করতে পারবেন না। কেন? তুমি ঘুষ খেয়েছো বলে? না, অন্য কারণে। কারণটি কি শুনি? দ্বিজেন হত্যাকারী নয়। জয়ন্তের মুখের পানে চেয়ে হতবম্বের মতন দাঁড়িয়ে রইলেন সুন্দরবাবু। মানিকেরও সেই ভাব। জয়ন্ত উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরে পায়চারি করতে করতে গম্ভীর স্বরে বললে, হ্যাঁ, দ্বিজেন হচ্ছে নিরপরাধ, কেউ তাকে গ্রেফতার করতে পারবে না। সুন্দরবাবু আমতা আমতা করে বললেন, তবে কি এতক্ষণ তুমি মশকরা করছিলে? দ্বিজেন অপরাধ স্বীকার করেনি? দ্বিজেন অপরাধ স্বীকার করেছে। পাগলের মতন তুমি কি বলছো জয়ন্ত? মানসী দেবীর আলমারির ভেতরে যে রক্তমাখা রুমালখানা পাওয়া গেছে, সেখানে তো এখন আপনার কাছেই আছে। আছে? সেখানা সাধারণ সাদা রুমাল। দ্বিজেন ওরকম রুমাল ব্যবহার করে না। আমার দৃঢ় বিশ্বাস সে রুমালখানা খুনিরই সম্পত্তি। দ্বিজেন খুনি হলে মানসীকে বিপদে ফেলবার জন্য রুমালখানা কখনোই তার আলমারির ভেতরে রেখে আসতো না, কারণ মানসীকে সে ভালোবাসে। তাকে বিবাহ করবার জন্য সে সম্পত্তি থেকে স্বেচ্ছায় বঞ্চিত হতে বসেছিল। মানসীকে সে বিপদে ফেলতে পারেই না। আর ওই রুমালখানা তার নিজের হলেও ওখানে সে আলমারির ভেতরে রেখে আসতো না, কারণ তাহলে তার নিজেরই বিপদের সম্ভাবনা। যে বিপদে পড়বে বলে কেন সে নিজের রুমাল মানুষের আলমারির ভেতরে স্থাপন করবে? মানিক বললে, তোমার তো বিশ্বাস রুমালখানা তার মালিকের অজ্ঞাতসারী আলমারির ভেতরে পড়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু রুমালের মালিক হত্যাকাণ্ডের পর মানসীর আলমারির ভেতরে হাত চালাতে গিয়েছিল কেন? অনুমান করতে পারেন সুন্দরবাবু? হুম, না না, আলমারির ভেতর থেকে হয় সে কিছু নিতে, নয় ওখানে কিছু রাখতে গিয়েছিল। মানসীর আলমারিতে হত্যাকারীর পক্ষে দরকারি কি থাকতে পারে? মানসীর একটা সায়া সেদিনই হারিয়েছিল বটে, কিন্তু সেটা ছিল আলমারির বাইরে আলনার উপরে। আমার মনে হয় হত্যাকারী কিছু রাখতে গিয়েছিল। সেটা কি হতে পারে? হয়তো ছত্রপতির ছোড়া। আরে, ছোড়াখানা তো আছে দ্বিজেনের কাছে। তা থাকতে পারে। আর সে নিজে মুখেই তো তোমার কাছে অপরাধ স্বীকার করে গিয়েছে। তা করতে পারে। তবু বলবে সে অপরাধী নয়? তবু বলবো সে অপরাধী নয়। তার মুখ, চোখ, ভাবভঙ্গি, কথার ধারণ ধরুন সব প্রকাশ করে দিচ্ছিল সে অপরাধী নয়। এত অভিজ্ঞতার পরও কি আমার মানুষ চেনবার শক্তি হয়নি? দ্বিজেন মিথ্যা কথা বলছিল। এমন বিপজ্জনক মিছে কথা কেউ কখনো বলে জয়ন্ত? এ তো আত্মহত্যার সামিল। দ্বিজেন কেন যে এমন আশ্চর্য মিথ্যা কথা বলে গেল, তার কারণও আমি আন্দাজ করতে পারছি। কারণটা কি তাহলে বলো? না সুন্দরবাবু, সেটা এখনো বলবার সময় হয়নি। দ্বিজেন যদি নিরপরাধ হয়, তাহলে এই খুনের জন্য দায়ী কে হতে পারে? হীরেন্দ্র নারায়ণ? কিন্তু সে তো এখন আমাদের নাগালের বাইরে। খুনি সম্বন্ধেও কিছু কিছু ধারণা আমি করতে পারছি, কিন্তু ধারণা এখনো প্রকাশ করবার মতো স্পষ্ট হয়নি। তুমি কি মনে করো দ্বিজেন তার
পিতৃব্যর গৌরব রক্ষার জন্যই এমন নির্বোধের মতো মিথ্যে কথা বললো? ওসব কথা এখন থাক। আপাতত একটা কাজ করতে হবে আপনাকে। এই বাড়ির প্রত্যেক লোকের ডান হাতের আঙুলের ছাপ তুলে নিতে হবে, এমনকি ঝি চাকর দারোয়ান সকলেরই। আজই? হ্যাঁ, আজই। তারপর সেগুলো নিয়ে কি করতে হবে আপনাকে বলা বাহুল্য। কিছু বক্তব্য থাকলে ফোনে জানাবেন। কাল সন্ধ্যের আগে আবার এখানে আপনার দেখা পেতে চাই। খুব সম্ভব সেই সময় হত্যাকারীকে আপনার গ্রাসে সমর্পণ করতে পারবো। বলো কি হে? তুমি এতটা নিশ্চিত? হ্যাঁ সুন্দরবাবু, এতটাই নিশ্চিত। এইবারে আমার সঙ্গে বারান্দায় গিয়ে কিঞ্চিত বিশুদ্ধ বায়ু ভক্ষণ করবেন। আচমকা এ আবার কি খেয়াল? চলুন না। ঘুঘু দেখাতে পারবো না বটে, কিন্তু ফাঁদ দেখাতে পারবো। তোমার সবটাতেই হেয়ালি। চলো। বাইরে গিয়ে সুন্দরবাবু এদিক ওদিকে দৃষ্টি চালনা করে বললেন, বাবা, বাইরে তো দেখছি খালি অমাবস্যার অন্ধকার। এই যে, আমি অন্ধকারে আলোকপাত করবার জন্য প্রস্তুত হয়ে এসেছি। একটা জানলার কাছে গিয়ে জয়ন্ত টর্চ টিপে নিচে ফেললে আলো। দেখুন সুন্দরবাবু, জানলার তলায় সাদা মতো কি ছড়ানো হয়েছে? পাউডারে গুঁড়ো। গুঁড়োর মাঝখানে কিছু দেখছেন? আরে, পায়ের দাগ না? হ্যাঁ, হত্যাকারী কিংবা তার সহকারীর পায়ের ছাপ। হুম বলে সুন্দরবাবু হাঁটু গেড়ে বসে পড়ে বিস্ফারিত চোখে পদচিহ্ন পরীক্ষা করতে লাগলেন। মানিক বললে, ছোট খালি পায়ের দাগ, দেখে মনে হচ্ছে স্ত্রীলোকের পা। জয়ন্ত বললে, সে বিচার করব ছাঁচ তোলবার পর। সুন্দরবাবু শুধলেন, ঠিক এইখানেই যে কারোর আবির্ভাব হবে তুমি কেমন করে জানলে জয়ন্ত? কোনো মূর্তি আগেও এখানে আড়ি পাততে এসেছেন। আন্দাজে ধরেছিলাম আজও তিনি দয়া করে আসবেন। অন্য জানলা দুটো বন্ধ করে ওইটাই খালি খোলা রেখেছিলাম, যাতে ওইখানেই তার উদয় হয়। তবে বেশিক্ষণ তাকে তাড়াতে দিইনি। পর্দা সরাতেই তিনি চম্পট দিয়েছেন। কিন্তু তার কাল পূর্ণ হয়ে এসেছে, আর তিনি আমাদের ফাঁকি দিতে পারবেন না। পরের দিন সকালবেলায় জয়ন্ত চা পানের পর বাড়ির ভেতর দিকে বারান্দায় পায়চারি করছে। এমন সময় দুজন বেয়ারার সঙ্গে পবিত্রবাবুর আবির্ভাব। জয়ন্ত সুদলে, কি পবিত্রবাবু, বেয়ারা নিয়ে কোথায় চলেছেন? আর কোথায়, লাইব্রেরিতে। আজ যে লাইব্রেরি সাফ করবার দিন। আপনি তো খুবই কর্তব্যপরায়ণ দেখছি। সৌদামিনী দেবী স্বর্গে, পৃথিবীতে বসে এখনো আপনি তার আদেশ পালন করছেন। হপ্তায় একদিন করে লাইব্রেরি সাফ করাতে হবে, এই ছিল তার আদেশ। এখনো তারই অন্ন খাচ্ছি, তার আদেশ পালন করব না? কিন্তু এ বাড়িতে আমার অন্ন এবারে বোধহয় উঠল। সৌদামিনী দেবীকে খুন করে কোন পাষণ্ড আমারও সর্বনাশ করলে। কেন পবিত্রবাবু? নতুন মনিব আমার মতো বুড়ো ঘোড়াকে আর কি কাছে বহাল রাখতে চাইবেন? সৌদামিনী দেবীর মৃত্যু, আমাদেরও সর্বনাশ। সবই নিয়তির খেলা। আসি মশাই। অত্যন্ত দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে পবিত্রবাবু অগ্রসর হলেন লাইব্রেরির দিকে। পবিত্রবাবুর গমন পথের দিকে তাকিয়ে জয়ন্ত অবাক হয়ে ভাবতে লাগলো, নতুন মনিব বলতে উনি কাকে বুঝেছেন? হীরেন্দ্র নারায়ণ না দ্বিজেন্দ্র নারায়ণ? লাইব্রেরির ঘরের ভেতর থেকে পবিত্রবাবুর উত্তেজিত কণ্ঠে সাড়া পাওয়া গেল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু। জয়ন্ত চেঁচিয়ে বললে, কি হয়েছে পবিত্রবাবু? শিগগির শিগগির একবার এদিকে আসুন। শীঘ্র যাওয়ার কোনো চেষ্টাই করলেন না জয়ন্ত। ব্যাপারটা আন্দাজ করে মনে মনে হেসে সে ধীরে ধীরে লাইব্রেরির ভেতরে গিয়ে হাজির হলো। যা ভেবেছে তাই। শোকেসের পাশে পবিত্রবাবু থ হয়ে দাঁড়িয়ে আছেন, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। জয়ন্ত বললে, কি হলো মশাই, আপনি সৌদামিনী দেবীর প্রেতাত্মা দেখেছেন নাকি? তা দেখলেও আমি এতটা অভিভূত হতাম না, কিন্তু যা তাকে প্রেতাত্মায় পরিণত করেছে চোখের সামনে আমি তো তাই দেখছি।
মানে? ছত্রপতির ছোড়া। হত্যার দিন যা অদৃশ্য হয়েছিল, হত্যার পর আবার তার যথাস্থানে ফিরে এসছে। কি করে জানলেন যে ওই ছোড়া দিয়েই সৌদামণি দেবীকে খুন করা হয়েছে? সেদিন তো আপনারাই এই সন্দেহ প্রকাশ করেছিলেন। তা বটে, কিন্তু সে কেবল সন্দেহ, নিশ্চিন্তভাবে কিছুই বলিনি। কিন্তু ঠিক ঘটনার দিনে ছোড়াখানা চুরি বা গেল কেন? আর চোরে আবার তা ফিরিয়েই বা দিলে কেন? এটা ভাববার কথা বটে। তবে কি হত্যাকারী এখন এই বাড়ির ভেতরেই বাস করছে? থাকতেও পারে। বাপরে, বলেন কি মশাই? ছোড়াখানা একবার শোকেসের ভেতর থেকে বার করুন দেখি। পবিত্রবাবু শিউরে উঠে বললেন, আমি মরে গেলেও পারবো না। কেন? যদি ওর ওপরে এখনো সৌদেবানী দেবীর রক্ত লেগে থাকে, ও ছোড়া স্পর্শ করলেও মহাপাপ। তাহলে ও ছোড়া ছুঁয়ে কাজ নেই। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন, আমি বাগানে একটু বেরিয়ে আসি। পবিত্রবাবু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জামা কাপড় পরে জয়ন্ত বললে, মানিক, আমি একবার অ্যাটর্নি হরিদাস চৌধুরীর সঙ্গে দেখা করে আসি। যথাসময় হরিদাস বাবুর কাছে গিয়ে জয়ন্ত আত্মপরিচয় দিলে। সাদর সম্ভাষণ করে হরিদাসবাবু শুধলেন, আমি আপনার জন্য কি করতে পারি? সৌদামিনী দেবীর নতুন উইলখানা একবার দেখতে চাই। অনায়াসে দেখতে পারেন, কিন্তু জানেন তো সেখানে ব্যর্থ উইল। হীরেন্দ্রনারায়ণ রায় মারা পড়েছেন। জানি। উইল এলো। তার উপরে চোখ বুলোতে বুলোতে জয়ন্ত বললে, একজন সাক্ষী তো দেখছি আমাদের পবিত্রবাবু, দ্বিতীয় সাক্ষীটিকে? হরিদাসবাবু বললেন, আমার কেরানি। আচ্ছা, সৌদামিনী দেবীর প্রথম উইলখানা এখনো আছে তো? আছে বটে, কিন্তু এতদিন ওর অস্তিত্ব থাকবার কথা নয়। কেন? উইলখানা তাকে আর একবার দেখিয়ে আমাকে নষ্ট করে ফেলতে বলা হয়েছিল, কিন্তু দেখাবার আগেই তার মৃত্যু হয়। তাই সেখানে এখনো বর্তমান আছে। সে উইলখানাও একবার দেখতে পাই কি? সেখানে আপনার কোনো কাজে লাগবে বলে মনে হয় না। তবু একবার দেখতে দোষ কি? তবে দেখুন। পুরাতন উইলখানা আনানো হলো। জয়ন্ত সেখানা পাঠ করে ফিরিয়ে দিলে। হরিদাসবাবু হেসে বললেন, দেখছেন তো, ওখানা আপনার পক্ষে একেবারে অকেজো কাগজ। জয়ন্ত পকেট থেকে রূপোর শামুকদানি বার করে 2 টিপ নস্য নিয়ে বললে, না হরিদাসবাবু, উইলখানা দেখবার সুযোগ পেয়ে বড়ই উপকৃত হলাম। উপকৃত হলেন? আগে হ্যাঁ, অত্যন্ত। কোন দিক দিয়ে যে উপকৃত হলেন কিছুই বুঝতে পারছি না। সেটা এখনো বলবার সময় হয়নি, ক্ষমা করবেন। কিন্তু এইটুকু জেনে রাখুন, প্রথম উইলখানা দেখতে পেলাম বলেই আমার এখানে আসা সার্থক হলো। আপনি আমাকে অন্ধকারে আলো দেখালেন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। বাসায় ফিরে এসে জয়ন্ত দেখলে মানিকের সঙ্গে দাবা খেলবার জন্য ছকের উপরে গুটি সাজাচ্ছেন পবিত্রবাবু। জয়ন্ত জিজ্ঞাসা করলে, পবিত্রবাবু, নতুন উইলের সময় আপনি যে সাক্ষী ছিলেন, এ কথা তো জানতুম না। পবিত্রবাবু বললেন, ও কথা তো এবারে সবাই জানে। এ বাড়িতে আমি ছাড়া উইলের সাক্ষী হবে কে? আমি হচ্ছি সৌদামিনী দেবীর বিশ্বস্ত পুরাতন কর্মচারী। বুঝলুম, কিন্তু দ্বিজেন বাবুকে আপনি একরকম কোলে পিঠেই করে মানুষ করেছেন। তাকে কি আপনি ভালোবাসেন না? বলেন কি? ভালোবাসি না আবার? নিজের ছেলের মতো ভালোবাসি। তাহলে সৌদামিনী দেবী যখন দ্বিজেন বাবুকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে উদ্যত হন, তখন আপনি তাকে বাধা দেননি কেন? যথেষ্ট চেষ্টা করেছিলাম মশাই, যথেষ্ট চেষ্টা করেছিলাম। আপনি সৌদামিনী দেবীকে তো জানেন না। তিনি ছিলেন তৈলপক্ষ বাঁশের মতো, এতটুকু নোয়ানো অসম্ভব। আমাকে দিনের পক্ষ গ্রহণ করতে দেখেই তিনি অগ্নিমূর্তি ধারণ করে যেসব কথা বললেন আর তারপর যা করলেন, সেসব কথা আর প্রকাশ না করাই ভালো। আপনি কর্তব্য পালন করেছেন শুনে সুখী হলাম। যাক,
এখন আপনি একটা কার্যভার গ্রহণ করবেন। কেন পারবো না? আপনার অনুরোধ তো আদেশ। আজ সন্ধ্যার আগে কোনো একটা বড় ঘরে বাড়ির সবাইকে এনে জড়ো করতে পারবেন? পারবো, কিন্তু কেন বলুন দেখি। একটা অভিনয় হবে। কারা অভিনয় করবে? আমরা সকলেই। একখানা হলঘর। একদিকে পাশাপাশি বসে আছে জয়ন্ত, মানিক, সুন্দরবাবু ও কয়েকজন পুলিশ কর্মচারী। আর একদিকে দেখা যাচ্ছে দ্বিজেন, পবিত্রবাবু, মানসী, সুরবালা, উমাতারা, সিন্ধুবালা, বিন্দুবালা এবং বাড়ির কয়েকজন ভৃত্য ও দারোয়ান। সুন্দরবাবু বললেন, তাহলে জয়ন্ত, তুমি পালা শুরু করো। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, দ্বিজেনবাবু অনুগ্রহ করে এগিয়ে আসবেন কি? দ্বিজেন অগ্রসর হয়ে জয়ন্তের কাছে এসে দাঁড়ালো। তার দৃষ্টি সন্দেহপূর্ণ, ভাবভঙ্গি সংকুচিত। জয়ন্ত বললে, দ্বিজেনবাবু, সৌদামিনী দেবীকে হত্যা করেছে কে? দ্বিজেন হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। সৌদামিনী দেবীকে হত্যা করেছে কে? আপনি? দ্বিজেনের মুখ নীরব, মাথা নত। জয়ন্ত এবার কঠোর কণ্ঠে বললে, এখনো কি ও কথা আপনি অস্বীকার করতে চান? কিন্তু মনে রাখবেন, আপনি নিজেই আমার কাছে অপরাধ স্বীকার করেছেন। দ্বিজেন মৃদু স্বরে বললে, আমার কিছুই বক্তব্য নেই। উপাস থেকে পবিত্রবাবু বলে উঠলেন, অসম্ভব। দ্বিজেন কিছুতেই হত্যাকারী হতে পারে না। জয়ন্ত গম্ভীর স্বরে বললে, স্তব্ধ হন পবিত্রবাবু। আপনারা কেউ আমাকে বাধা দেবেন না। দ্বিজেনবাবু যে হত্যাকারী নন আমি তা জানি। দ্বিজেন ভয়ে ভয়ে মুখ তুলে তাকালে। জয়ন্তের আসল উদ্দেশ্য যে কি আন্দাজ করতে পারছে না সে। জয়ন্ত বললে, আমি জানি দ্বিজেনবাবু হত্যাকারী নন। আমি জানি হত্যাকারী কে। দ্বিজেনবাবু আমার কাছে মিথ্যে কথা বলছেন, নয় কি দ্বিজেনবাবু? দ্বিজেন আবার মুখ নামিয়ে ফেললে। আর একজনকে বাঁচাবার জন্যই দ্বিজেনবাবু মিথ্যা কথা বলেছেন। তিনি কে দ্বিজেনবাবু? এবার দ্বিজেনের সর্বশরীর থরথর করে কাঁপতে লাগলো। তিনি কে দ্বিজেনবাবু? দ্বিজেন প্রাণপণে কোনো রকমে বলে উঠল, দয়া করুন জয়ন্তবাবু, দয়া করুন। অট্টহাস্য করে জয়ন্ত বললে, দয়া? বাঘ মারতে গিয়ে শিকারি করবে দয়া? অপরাধী ধরতে এসে গোয়েন্দা করবে দয়া? যাকে বাঁচাবার জন্য আপনি ফাঁসির দড়ি গলায় পড়তে চেয়েছিলেন তিনি কে? এখনো আপনি বলবেন না? তাহলে আমি বলে দিচ্ছি। দ্বিজেনবাবু বেশ জানেন সৌদামিনী দেবীকে হত্যা করেছে শ্রীমতী মানসী দেবী। দ্বিজেন মর্মান্তিক আর্তনাদ করে উঠল। সকলের বিস্মিত দৃষ্টি মানসীর ওপরে গিয়ে পড়ল বিদ্যুতের মতন। কিন্তু মানুষের মুখে নেই কোনো ভাবের রেখা, মূর্তির মতো স্থির তার দেহ। জয়ন্ত বললে, দ্বিজেনবাবুকে আর কিছু জিজ্ঞাসা করা বৃথা। আপাতত ওর কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেক কার্যের সঙ্গে থাকে কারণের সম্পর্ক, আর দুইয়ের সঙ্গে দুই যোগ করলেই তবে চার হয়। দ্বিজেনবাবুরই কাছ থেকে তার মন ধার নিয়ে আর মামলার অন্যান্য সূত্রগুলো যথাস্থানে সাজিয়ে দিয়ে আমি যা পরিকল্পনা করেছি, সকলে এখন সেটাই শ্রবণ করুন। বাস্তবের সঙ্গে কল্পনার কিছু কিছু গরমিল থাকতে পারে, কিন্তু মোটামুটি ব্যাপারটা দাঁড়ায় এরকম। দ্বিজেনবাবু মাঝরাতে ঘরে শুয়ে আছেন, চোখে ঘুম আসছে না। এমন সময় বাইরে শব্দ পেয়ে সাড়া দিয়ে জানলেন মানসী দেবীও তখন পর্যন্ত জেগে আছেন। সেই রাতেই নিহত হলেন সৌদামিনী দেবী। সকলেরই দৃঢ় ধারণা হত্যাকারী বাইরের লোক নয়। সে সময় সকলেই সহজে অন্য লোককে সন্দেহ করে। গত কল্যাকার রাতের কথা ভেবে দ্বিজেনবাবুর মনটা ছ্যাদ করে উঠল। অত রাত্রেও কেন জেগেছিলেন মানসী দেবী? সন্দেহের আরও একটা বিশেষ কারণও আছে। প্রথমত, সৌদামিনী দেবী
প্রথম উইলে মানসী দেবীর জন্য 50,000 টাকা বরাদ্দ করেছিলেন। নতুন উইলে মানসী দেবীকে সে টাকা থেকে বঞ্চিত করা হয়েছিল। দ্বিতীয়ত, মানসী দেবীর সঙ্গে তিনি দ্বিজেনবাবুর বিবাহ দিতে সম্পূর্ণ নারাজ, আর তার কথার অবাধ্য হওয়ার দরুন দ্বিজেনবাবুকে পথের ভিখারি করেছেন। সুতরাং সৌদামিনী দেবীর ওপর মানসী দেবীর বিজাতীয় ক্রোধ আর দারুণ আক্রোশ হওয়াটাই স্বাভাবিক। মানসী দেবী যখন অন্যান্য সকলের সঙ্গে সৌদামিনী দেবীর মৃতদেহ নিয়ে অভিভূত হয়ে আছেন, নিজের সন্দেহ ভঞ্জন করবার জন্যে দ্বিজেনবাবু তখন চুপি চুপি মানসী দেবীর ঘরে গিয়ে ঢুকলেন, আর জামা কাপড়ের ভেতর থেকে আবিষ্কার করলেন রক্তমাখা ছত্রপতির ছোড়া। আমার ধারণা সেই সঙ্গে তিনি আরও কিছু আবিষ্কার করেছিলেন, কিন্তু তা নিয়ে পরে আলোচনা করলেও চলবে। এই অভাবিত আবিষ্কার করে দ্বিজেনবাবু যে হৃদয়ে অত্যন্ত আঘাত পেলেন সে কথা বলাই বাহুল্য, কিন্তু তবু মানসী দেবীর প্রতি তার ভালোবাসা একটুও কমল না, বরং পুলিশের কবল থেকে তাকে উদ্ধার করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে উদ্যত হলেন। কেমন দ্বিজেনবাবু? আমার অনুমান বোধহয় নিতান্ত ভ্রান্ত নয়। দ্বিজেন নিরুত্তর। তার অবস্থা জীবন্য মৃতের মতো। জয়ন্ত বললে, সঞ্জীবিত হন দ্বিজেনবাবু, আশ্বস্ত হন। আমি জানি আপনি মিথ্যে ভয় পেয়ে মিথ্যা কথা বলেছেন। আমি আপনাকে অভয় দিয়ে বলতে পারি, মানসী দেবী হত্যা করেননি সৌদামিনী দেবীকে। ঘরের ভেতরে শোনা গেল বহু কণ্ঠের বিস্ময় গুঞ্জন। মানসীর মূর্তি তেমনি নির্বাক, তেমনি নিষ্পদ, সমান অটল আনন্দে নিরানন্দে। দ্বিজেন ফেললে আশ্বস্তির নিঃশ্বাস। জয়ন্ত বললে, এবারে পবিত্রবাবু কি একবার এদিকে আসতে পারবেন? পবিত্রবাবু উঠে এলেন। দুই ভুরু তার সংকুচিত। পবিত্রবাবু, আজ অ্যাটর্নি বাড়িতে গিয়ে জানলাম যে প্রথম উইলে সৌদামিনী দেবী আপনার জন্য বরাদ্দ রেখেছিলেন 20,000 টাকা। আগে হ্যাঁ। নতুন উইলে আপনার ভাগে ছিল না একটি মাত্র পয়সাও। আপনি উইলের একজন সাক্ষী, এটা নিশ্চয়ই আপনি দেখেছিলেন। আগে হ্যাঁ। নতুন উইলে আপনার টাকা মারা গেল কেন, এটা প্রথমে আমি বুঝতে পারিনি। তাই আজ সকালে অ্যাটর্নি বাড়ি থেকে ফিরে এসেই কৌশলে আপনার কাছ থেকে গুপ্ত কথাটা আদায় করে নিই। আপনাকে বঞ্চিত করার কারণ বোধহয় আপনি করেছিলেন দ্বিজেনবাবুর প্রত্যক্ষ সমর্থন। আগে হ্যাঁ। আপনার পক্ষে দ্বিজেনবাবুর পক্ষ সমর্থন বলতে বোঝায় আর্তপক্ষ সমর্থনও? আপনার কথার অর্থ আমি বুঝলাম না। নতুন উইলে সম্পত্তির মালিক হতেন হীরেন্দ্র নারায়ণ। তিনি আপনাকে ঘৃণা করতেন। তাকে সম্পত্তির মালিক করার অর্থই হচ্ছে আপনাকে চাকরি থেকে তাড়ানো। হ্যাঁ, ব্যাপারটা প্রায় সেরকমই দাঁড়ায় বটে। তাহলে একসঙ্গে 20,000 টাকা হারিয়ে আর চাকরি খুইয়ে সৌদামিনী দেবীকে নিশ্চয়ই আপনি ধন্যবাদ দেননি। বলা বাহুল্য। তাই ক্রোধে উন্মত্ত হয়ে করেছিলেন সৌদামিনী দেবীর পক্ষে ছুরিকাঘাত। আপনি কিসব আজগুবি কথা বলছেন? আপনি এক ঢিলে মারতে চেয়েছিলেন দুই পাখি। সৌদামিনী দেবীকে হত্যা করে নিজে নিরাপদে থাকবার জন্য সমস্ত সন্দেহ চালনা করতে গিয়েছিলেন এমন এক নিষ্পাপ নির্দোষ মহিলার দিকে যার ওপরে আপনি তুষ্ট ছিলেন না। কার ওপরে আমি তুষ্ট ছিলাম না? মানসী দেবীর ওপরে। একথা আমি দ্বিজেনবাবুর মুখে শুনেছি। একেবারে বাজে কথা। প্রথমত, আপনি ছত্রপতির ছোড়াখানা মানসী দেবীর আলমারিতে রাখেন, কিন্তু তারপরই বোধ হয় আপনার মনে হয় প্রমাণটা আরও দৃঢ় করা উচিত। মানসী দেবীর আলনা থেকে আপনি তার সায়াটা নামিয়ে নেন, সেটাও রক্তলিপ্ত করতে চান। সৌদামিনী দেবীর ঘরে গিয়ে মৃতদেহের ক্ষত থেকে রক্ত সংগ্রহ করা চলত, কিন্তু যে কোনো মুহূর্তে লাইব্রেরি থেকে মানসী দেবী এসে পড়তে পারতেন। আর একটু দেরি করলেই সত্য সত্য আপনি সেদিনই হাতে নাতে ধরা পড়ে যেতেন, কারণ মানসী দেবী তখন নিজের ঘরের দিকেই আসছিলেন। আর আস্তে আস্তে দূর থেকে আপনারই পলায়মান মূর্তি দেখেও চিনতে পারেননি।
খুব চটপট কাজ সারবার জন্য আপনি ছত্রপতির ছোরা দিয়েই নিজের বাঁ হাতের এক জায়গায় অল্প একটু কেটে রক্তপাত করে 1,000 টাকাও করেন রক্তাক্ত। তারপর ছোরা আর সায়া আলমারির ভেতরে গুজে রেখে পালিয়ে আসেন। পবিত্রবাবু হাসবার চেষ্টা করে বললেন, আপনি তো দিব্যি বানিয়ে কথা বলতে পারেন, কিন্তু প্রমাণ কোথায়? জয়ন্ত বললে, দ্বিজেনবাবু, আলমারি ভেতরে আপনি ছোড়ার সঙ্গে নিশ্চয়ই একটা রক্তমাখা সায়া পেয়েছিলেন। দ্বিজেন শান্ত স্বরে বললে, হ্যাঁ পেয়েছিলাম। সেটা কোথায় গেল? পুড়িয়ে ফেলেছি। আরও শুনুন পবিত্রবাবু, আপনি যে রোজ ডাক্তার DN বসুর ডিসপেন্সারিতে আপনার বাঁ হাতের ক্ষত ব্যান্ডেজ করতে যান, পুলিশে খবরও পেয়েছে। ছোড়াখানা প্রাচীন, তাতে যে মরচে ধরছে তাও আমি দেখেছি। তাই আপনার সামান্য ক্ষত বিষিয়ে অসামান্য হয়ে উঠেছে। আপনি যে আমার বাঁ আস্তিন গুটন দেখি, তাহলে সকলেই ব্যান্ডেজ দেখতে পারে। এবারে পবিত্রবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, আমার হাতের ব্যান্ডেজ কি আমাকে হত্যাকারী বলে প্রমাণিত করবে? আপনি আমার ঘরের জানলায় আড়ি পেতে আমাদের কথা শোনবার চেষ্টা করতেন। কৌশলে আমি আপনার পায়ের ছাপ সংগ্রহ করেছি, তার ছাঁচও উঠেছে। একটু মেলালিয়ে আপনি ধরা পড়ে যাবেন। পবিত্রবাবু এইবারে অধীর স্বরে চিৎকার করে বললেন, আড়ি পেতে শোনা মানে কি নরহত্যা করা? প্রমাণ দেখান, প্রমাণ দেখান, যত রাবিশ কথাবার্তা। পবিত্রবাবু, তাহলে এবার আমাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হলো। ছোড়া দিয়ে বাঁ হাত কাটবার পর রক্ত বন্ধ করবার জন্য আপনি নিজের রুমালখানা ক্ষতের ওপরে জড়িয়ে নিয়েছিলেন। তবু 3 ফোঁটা রক্ত পড়েছিল ঘরের মেঝের ওপরে। সেই রক্তাক্ত রুমালের ওপরে ছিল আপনার ডান হাতের একটা আঙুলের ছাপ। কিন্তু আলমারির ভেতরে ছোড়া আর সায়াটা রাখবার সময় রুমালখানাও যে ক্ষতস্থান থেকে খসে পড়ে গেছিল, মনের উত্তেজনায় আর তাড়াতাড়িতে আপনি তা একেবারেই টের পাননি। কাল পুলিশ এসে আপনাদের সকলকার ডান হাতের আঙুলের ছাপ নিয়ে গেছে। পরীক্ষায় নিশ্চিন্তভাবে জানা গেছে রুমালের ওপরে আপনারই আঙুলের ছাপ। আপনার আর কিছু বক্তব্য আছে? পবিত্রবাবুর মুখ হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠল এবং ফুলে উঠল তার কপালের 2 দিকে 2টো শিরা। তারপরই বিকট একটা চিৎকারের সঙ্গে সঙ্গেই তিনি 2 বাহু ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করে 2 হাত দিয়ে শূন্য আছড়াতে আছড়াতে দরাম করে পড়ে গেলেন মাটিতে। মহা হইচই করে সকলের কাছে ছুটে এলো। পবিত্রবাবুর দেহ 2-3 বার নড়ে চড়ে একেবারে স্থির হয়ে গেল। তিনি সংবরণ করলেন ইহলীলা। জয়ন্ত বললে, আর এখানে নয় মানিক, সরিপরি চলো, আমাদের কর্তব্য সমাপ্ত। জয়ন্ত ও মানিক নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, এমন সময় সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, একেবারে ডবল ট্র্যাজেডি। পবিত্রবাবুর কীর্তি শুনে আর মৃত্যু দেখে তার স্ত্রী সুরবালারও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। জয়ন্ত দুঃখিতভাবে বললে, গোয়েন্দার কর্তব্য কি নিষ্ঠুর! আমাদের জন্যই এই কাণ্ড। মারা গিয়েছিলেন কেবল সৌদামিনী দেবী, আমরা এসে মরাকে তো বাঁচাতে পারলুমই না, উল্টে মারলুম আরও 2 জন লোককে। মানসীকে সঙ্গে করে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে দ্বিজেন হাস্যমুখে বললে, না জয়ন্তবাবু, গোয়েন্দার কর্তব্যে মাধুর্যও আছে। আমরা তো মরতেই বসেছিলাম, আপনার জন্যই আমরা আবার লাভ করলাম নবজীবন। আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। মানসীর সঙ্গে দ্বিজেন যুক্ত করে জানু পেতে জয়ন্তের সামনে উপবেশন করলে। দুজনকে 2 হাত ধরে তুলে দাঁড় করিয়ে জয়ন্ত প্রসন্ন মুখে বললে, প্রার্থনা করি ভগবান যেন আপনাদের যুক্ত জীবনকে আনন্দময় করে তোলেন। তারপর পকেট থেকে দ্বিজেনের দেওয়া চেকখানি বার করে সে আবার বললে, এই নিন আপনার চেক। 2 হাত জোর করে দ্বিজেন বললে, ক্ষমা করবেন জয়ন্তবাবু, ও চেক আপনারই। জয়ন্ত এবার ছোকতুকে হেসে বললে, তাই নাকি সুন্দরবাবু, ওষ্টা ধরে একটা নতুন চুরুট ধারণ করুন দেখি। আচ্ছা, এইবারে আপনার দেশলাইটা আমাকে দিন। দ্বিজেনবাবু, আগেকার শখের বাবুরা নাকি 10 টাকার নোট পুড়িয়ে সিগারেট ধরাতেন। আমরাও বড় ছোট মনুষ্য নই। এই দেখুন, আপনার চেকে অগ্নিসংযোগ করলাম, আর এইভাবেই সুন্দরবাবু শ্রীমুখ ধূম্র উদ্গীরণ করছে।
মানিক বললে, অতুলনীয় দৃশ্যকাব্য, 20,000 টাকার অগ্নি সংস্কার, এ দৃশ্য তো দেবতাদেরও লোভনীয়। সুন্দরবাবু বললেন, বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী ছত্রপতির ছোড়া। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব কমেন্টসে লিখে জানাবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।